আমি যাদের সাথে পরিচিত এখন পর্যন্ত সবার ক্ষেত্রে দেখছি যে প্যান্ডামিকের সময় সবার ডাউনফল হয়েছে, আমার এত কামব্যাক হয়েছে। মানে তখন পড়াশোনাতে কিছু আছে এটাই ভুলে গেছি। মাথায় কখন আসছে যে না আমি আসলে মেডিসিন বা ডাক্তারি নিয়েই পড়তে চাই। উনি আমাকে এত বকা দিচ্ছেন যে আমি ভাবতাম যে উনি হয়তো আমাকে এত হেট করে। আমাকে আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড দিতে হবে, কিন্তু আমি এখনো হইও নাই, তো আমার আসলে ওই চিন্তাটাও ছিল না। আমি এত কনফিডেন্ট, আমি মাঝে মধ্যে নিজেকে ওভার কনফিডেন্টও বলি যে আমি এখন খুব করে বলি যে আমার ফ্রেন্ডরা তো ভালো ভালো জায়গায় আছে। ইনফ্যাক্ট আমার এক্সাম আগে ঘুম হয় না বন্ধু। আল্লাহ আমার ছোটবেলা থেকে আমাদেরকে দুইটা কোয়েশ্চেন অনেক কমনলি করা হয়, তুমি বড় হয়ে কি হবে, তুমি আব্বুকে না আম্মুকে, কাকে বেশি পছন্দ করো? প্রথম প্রশ্নের ক্ষেত্রে যদি আসি, অনেকেরই ছোট থেকে ডিসাইড থাকে যে আমি বড় হয়ে এটাই হব। অনেকের ক্ষেত্রে আচ্ছা আমি হয়তো পাইলট হব, আমি হয়তো পেইন্টার হব, আমি কিছুই করব না। সো যাদের অলরেডি এটা সেট থাকে সেটা ডিসাইড করতে কি হেল্প করে, বা যাদের সেট থাকেও না কোন লাস্ট পর্যন্ত কি হব সেটা কিভাবে ডিসাইড করা যায়? যারা অলরেডি সেই জায়গায় পৌঁছে গিয়েছে তাদের লাইফ স্টোরি, তারা কিভাবে বড় হয়েছে, যাদের চিন্তাধারা কেমন ছিল সেসব সম্পর্কে জানলে কিন্তু আমরা নিজেদের থেকে একটু চিন্তা করতে পারি যে আচ্ছা না হয়তো এটা আমার জন্য, বা হয়তো বা এটা আমার জন্য না। আমার ফার্স্টে মনে হয়েছিল যে আর্কিটেকচার ওয়ার্ডটা অনেক সুন্দর, ওখানে পড়লে হয়তো ভালো লাগবে। পরে যত বড় হয়েছি আই রিয়েলাইজ দ্যাট প্রবলি মেডিসিন ইজ দ্য রুট দ্যাট আই ওয়ান্ট টু ফলো। আজকে আমার সাথে আমার মেডিকেলেরই দুইজন জুনিয়র আছে, তাদের বেড়ে ওঠা, তাদের গল্প শুনবো। আমি নওশিন তাবাসসুম মোহনা, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে 4th ইয়ারে পড়াশোনা করছি, এবং আজকে আমার সাথে যেই দুইজন আছে তারা হলো। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল মাহমুদ, ঢাকা মেডিকেল কলেজ ফার্স্ট ইয়ার K82 ব্যাচ, এইবার ভর্তি পরীক্ষায় 23তম স্থান অর্জন করেছি। আসসালামু আলাইকুম, আমি মরিয়ম আক্তার মৌ, K82 ব্যাচ, জাতীয় মেধায় 126তম। ওকে, সো আমরা যেই কোয়েশ্চেনটা দিয়ে সবচেয়ে কমনলি করা হয় যে ছোটবেলা থেকে তুমি কি হতে চাইতা, তোমাদের ক্ষেত্রে সেটা কেমন ছিল, কি হতে চাইতা? হ্যাঁ, ছোটবেলা থেকে তো মানে কম্পিউটারের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল আসলে। তো এক বড় ভাইয়ের থেকে মানে শুনছিলাম যে সিএসসি পড়লে কম্পিউটার নিয়ে অনেক কিছু পড়াশোনা করা যায়। তো ছোটবেলাতে এরকম একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে 8, 9, 10-এ যখন উঠলাম, আমার বাবা মা দুজনেই ডাক্তার। তো তখন আমি আসলে তাদের ফিল্ডটা নিয়ে একটু বুঝতে শিখলাম আসলে যে তারা আসলে কি করতেছে। বাচ্চাকালে আমি একবার ওটি দেখারও সৌভাগ্য হয়েছিল আমার, তো ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং লাগছিল আমার। তো হচ্ছে 8, 9, 10 থেকে তখন মানে ডিসাইডেড যে আসলে না, কম্পিউটার লাইনটা আমার জন্য না, আমার জন্য আসলে মেডিসিন লাইনটা ভালো লাগবে আর কি। তোমরা যখন 9-এ ছিলে তখন আই থিঙ্ক কোভিড হ্যাপেন্ড। কোভিড তখন করোনা শুরু হলো, প্যান্ডেমিক ছিল। সো আই থিঙ্ক ওইটাও প্লেড আ রোল যে আচ্ছা না ডাক্তাররা এত কিছু করতেছে, হয়তো হ্যাঁ ডাক্তাররা তো ফ্রন্টলাইনার্স ছিল। সো ওইটাও আই থিঙ্ক ওয়াজ আ ফ্যাক্টর ইন ডিসাইডিং। তারা তো হিরো। ইনফ্যাক্ট আমাদের আরএমসির সামনে, আমি তো রাজশাহীর, তো আরএমসির সামনে হচ্ছে লিখে দেওয়া হয়েছিল একটা যে হিরোজ ওয়ার্ক হিয়ার। ব্যাপারটা অনেক ফ্যাসিনেটিং ছিল। আচ্ছা, তোমার ক্ষেত্রে কেমন ছিল? আমি ছোটবেলা থেকে মানে কখনো ভাবিনি যে বড় হয়ে কি হব। যখন আমি পড়াশোনা ভালো মতো একটু সিরিয়াসলি শুরু করি তখন মনে হতো লয়ার হব বা ম্যাজিস্ট্রেট, মানে প্রশাসনিক সাইডের কিছু একটা হব। কখনো আমার এরকম ভাবা হয়নি যে আমি ডাক্তার হব বা এত দূর যাইতে পারবো। নিজের ক্যাপাবিলিটি আমি জানতাম যে আমি এত পড়াশোনা করি না, তো আমি ডাক্তার হতে পারবো না। তা আমি কখনো ভাবিনি, স্বপ্নেও দেখিনি কখনো এরকম জিনিস। সো যখন থেকে মানে আমরা একটু স্কুল লাইফ একটু রিওয়াইন্ড করে পিছনে চলে যাই, স্কুল লাইফটা কেমন ছিল তোমাদের? ধরো একই স্কুলে ছিলে, স্কুলে ফ্রেন্ডরা কেমন ছিল, পড়াশোনার প্রতি মানে কিরকম সিরিয়াসনেস ছিল, সারাদিন নার্ডের মতো বই নিয়ে বসে থাকতে? নার্ড ইজ আ গুড থিং, আই এম নট সেইং দ্যাট। কেমন ছিল তোমাদের স্কুল লাইফ একটু যদি বলতে? আমি তো 1 থেকে 5 পর্যন্ত একটা স্কুলে ছিলাম, অ্যান্ড সেখানকার ফ্রেন্ডদের সাথে আমার এখনো অনেক ভালো বন্ডিং। 1 থেকে 5 পর্যন্ত ছিলাম, স্টিল অনেক ভালো বন্ডিং। ইনফ্যাক্ট আমাদের ঢাকাতেও অনেকে আসছে ওখান থেকে, তাদের সাথে অলমোস্ট দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। অ্যান্ড 6 থেকে 10 পর্যন্ত তো রাজশাহী কলেজের স্কুলে চলে গেলাম, অ্যান্ড সেখানেও মানে বন্ডিং খুব ভালো। দুই জায়গাতেই আমার ফ্রেন্ড সার্কেল খুব ভালো, মানে এমন ফ্রেন্ড সার্কেল পাওয়া আসলে একটা লাখের ব্যাপার। ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য 5 পিপল দ্যাট সারাউন্ড ইউ। মানে এরকম সাপোর্টিং ইয়া না পেলে দেখা যাচ্ছে যে হয়তো এরকম জায়গায় আসা সম্ভব হতো না। আমাদের আই থিঙ্ক আমি যতজনের সাথে কথা বলছি সবারই অ্যাডমিশন ফেজের ফ্রেন্ড সার্কেলটা নট মানে এমন না যে সবার ক্ষেত্রেই, বেশিরভাগের ক্ষেত্রেই দেখা যেত যে ফ্রেন্ড সার্কেলটা অনেক একটা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। বিকজ তোমার আশেপাশে যারা থাকতেছে ওরা কিন্তু তোমাকে সাবকনশিয়াসলি অনেক ইনফ্লুয়েন্স করে। সো ওই যে আমি এখন খুব করে বলি যে আমার ফ্রেন্ডরা তো ভালো ভালো জায়গায় আছে। সো ইটস আ প্লেস অফ গ্রেট হ্যাপিনেস। তোমার ক্ষেত্রে কেমন ছিল স্কুল লাইফটা? আমি স্কুল লাইফে এত দুষ্টামি করছি, এরকম হতো যে আমাদের 5 জনের একটা গ্রুপ ছিল, আমরা রেগুলার একই বেঞ্চে বসতাম, স্যার ম্যাডাম সবাই আমাদের চিনতো। এরকম না যে আমরা ভালো স্টুডেন্ট দেখে চিনতো, জানতো যে আমরা বেশি কথা বলি, ক্লাসের ভিতরে ডিস্টার্ব করি, তো এই জন্য বেশি চিনতো। আমি সবসময় আমি আসলে ঘোরাফেরা মানে স্কুল লাইফে যা যা করা দরকার
সব করেছি একদম, মানে কখনো এরকম না যে আমি ভাবছি যে আমি পড়াশোনা করব, রোল আগাবো সামনের দিকে। আমি সবসময় ভাবতাম যে আমি মিডল এজে থাকবো, মানে মিডল এভারেজে range থাকবো। থাকবো, হ্যাঁ। হ্যাঁ এভারেজে থাকবো, মানে ফেল করব না কিন্তু ভালো করব না, মানে জাস্ট আমি আমার স্কুল লাইফে ইচ্ছা মতো জাস্ট এক্সিস্ট করবো স্কুলে। তো এটা আমি আমি যে স্কুল লাইফ কাটাইছি, আমি আমার মনে হয় না আমার স্কুলের অন্য কেউ এত মজার লাইফ কাটাইছে। তো আমি খুবই গ্রেটফুল আমার স্কুলের প্রতি, হ্যাঁ, ওই আমার ফ্রেন্ডদের প্রতি অবশ্য। স্কুল লাইফের ফ্রেন্ডশিপ গুলো কেমন ছিল? সবার সাথে কি এখনো টাচে আছো? কেমন সবকিছু কেমন ছিল? আমার ফ্রেন্ডরা এরকম ছিল যে ওরা সবসময় ভাবতো যে তুই আগে যা, মানে আগে যা বলতে গেলে তুই এগিয়ে যা জীবনে। আমার ফ্রেন্ডরা এরকম হয়েছে যে ওরা আমি হচ্ছে এখন আমি আপাতত চান্স পাইছি, ওরা অনেকেই চান্স পায়নি। তো এরকম যে জেলাসি হবে ফ্রেন্ডদের মধ্যে, এটা আমি এখনো পর্যন্ত দেখিনি। হ্যাঁ, ওইটা আসলে একটা এবং হিউজ হচ্ছে- ব্লেসিং। হ্যাঁ, আর হচ্ছে আমি যে সাকসেস গুলো পাই, আমি দেখে আমার চেয়ে বেশি ওরা বেশি খুশি। তো আমার এটা অনেক ভালো লাগে যে আমাদের মধ্যে কোনো জেলাসি নাই, মানে হচ্ছে কোনো হিংসা নাই। তা আমি খুবই গ্রেটফুল ওদের প্রতি। আর আমি তোমাদের সাথে এটা তো অনেক রিলেট করতে পারতেছি। আমার স্কুল লাইফের আমি অনেকগুলো স্কুল চেঞ্জ করছি। সো আমার স্কুল লাইফে আমি একটা স্কুলে অনেকদিন ছিলাম, সাবারকান্দি পাবলিকে। তো ওখানে আমার যে ফ্রেন্ড সার্কেলটা ছিল ওদের সাথে এখনো দেখা যায় যে আমাদের 2 বছর এখন একবার দেখা, কারণ এক একজন এক এক ভার্সিটিতে পড়ে, এক একজন এক এক জায়গায়, ছুটি ওভারল্যাপ খুবই কম করে। তো তারপরেও দেখা যায় যখনই দেখা হয় মনে হয় আল্লাহ এতদিন যে দেখা হয়নি, ওই ফিলিংটা আসে না আসলে। এবং যখন তোমার ফ্রেন্ডরা এত বেশি সাপোর্টিভ হয়, এটা দেখবা যে মানে তোমার প্রিপারেশনের টাইমেও অনেক হেল্প করে। সো তোমাদের এসএসসির টাইমটাতে, আমাদের ক্ষেত্রে এইচএসসির টাইমে হচ্ছে গিয়ে কোভিড হেড। তো তোমাদেরও হচ্ছে আই থিঙ্ক 2020-এ তোমরা কোন ক্লাস 9-এ ছিলা? ক্লাস 9 ছিল। হ্যাঁ। সো যখন কোভিড হিট করলো তখন সিচুয়েশনটা কেমন ছিল? কোভিডের মাঝখানে এত আনসার্টেনিটি, প্যান্ডেমিক হিট করছে, তখন হাউ ওয়াজ লাইফ? দিন রাত আড্ডা, তারা আমাদের বাসায় এসে বসে থাকে, আমি তাদের বাসায় বসে থাকি, মানে কারো ক্লাস নাই, বাইরে যাওয়া নাই, কিছু নাই। আমরা হচ্ছে একসাথে ক্যারাম ট্যারাম খেলতাম রাত করে, একবার রাত 3টা 4টা পর্যন্ত। মানে তখন পড়াশোনা যে কিছু আছে এটাই ভুলে গেছি বলতে গেলে, কখন পড়তেছি না পড়তেছি, বেশিরভাগ সময় খালি গেম খেলা, আড্ডা দেওয়া, এটাই। তখন কি তোমাদের অনলাইন ক্লাসেস হতো স্কুলে? অনলাইন ক্লাস হতো, করতাম না। বাট আই থিঙ্ক আমরা প্রথম থেকে সবাই খুব জুম 8টার দিকে জুমে ক্লাস করা সবাই শুরু করতাম, পরে লাস্টের দিকে আমাকে একটু বলিস কখন হচ্ছে ক্লাসটা শুরু হয়। ইটস লাইক সবাই আই থিঙ্ক কোভিডের মাঝখানে বা প্যান্ডেমিকের মাঝখানে গিয়ে সবার একটা স্ট্যাগনেন্সি ডেভেলপ করছিল যে আর কবে লকডাউন খুলবে। তো ওইটা আই থিঙ্ক ওই ফেজে মনে হচ্ছে আচ্ছা টাইম যাচ্ছে না, স্টাক হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে। সো তোমার প্যান্ডেমিক টাইমটা কেমন গেছে? আমি যাদের সাথে পরিচিত এখন পর্যন্ত সবার ক্ষেত্রে দেখছি যে প্যান্ডেমিকের সময় সবার ডাউনফল হয়েছে, তো আমার এত কামব্যাক হয়েছে। আমি এরকম ছিলাম যে আমি ক্লাসের পড়া বুঝতাম না, একদমই বুঝতাম না। যতক্ষণ আমি নিজে পড়ি ততক্ষণ পর্যন্ত আমার একদম সেই পড়ি। তো আমি মানে ওই সময় বাসায় থাকতাম, কাজ পাইতাম না, তো তখন চেষ্টা করতাম একটু ভালো কাজে লাগাই, পড়তাম। অনলাইন ক্লাস করা হতো না সেরকম আমার, আমি বই পড়ি, খুবই টেক্সট বুক খুবই পড়ি। আমি বলতে গেলে লাইন বাই লাইনে একদম পড়ি আমি। আর খুবই মুখস্থ করি, এমনকি আমি ম্যাথে মুখস্থ করি এরকম। তা আমি চেষ্টা করতাম এই সময়টা কাজে লাগানোর। আর যতদিন আমি টাইম পাইছি, আমি এই যে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত কিচ্ছু পড়িনি, কিচ্ছু না পড়েও যে আমি এক্সিস্ট করতাম। তো ওই 1 বছরে আমি যা পড়ছি, আল্লাহ আমাকে একদম এমন কামব্যাক দিছে। আমি মানে একাডেমিক কামব্যাক আসলে আমার 9-এ একদম কামব্যাক হয়েছে। ওইটা আসলে আমাদের টাইমে যেমন প্রথম দিকে বুঝছো, আমি একটা সিন শেয়ার করি। আমাদের হচ্ছে গিয়ে প্রথম দিকে আমার ফ্রেন্ডরা মিলে আচ্ছা হ্যাঁ ওই অনলাইন ইয়াতে ভর্তি হয়ে এখানে ভর্তি হয়ে পড়াশোনা হচ্ছে। এক পর্যায়ে কি হয়েছে, পড়া আর ওভাবে আগাচ্ছে না। তো আমার মনে আছে একদিন কোনো একটা নোট খাতা বা কিছু একটা বের করতে গিয়ে আমি সব খাতা টাতা চারিদিকে ছড়ায় বসছি। আমার এক ফ্রেন্ড একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল, আচ্ছা এটার অ্যান্সার কি হবে, খুবই বেসিক একটা কোয়েশ্চেন, আমার ঠিক খেয়াল নাই কি ছিল। তখন আমার মাথায় একটা থট আসছে, আমি গত 3 মাস কিচ্ছু পড়ি নাই, নট লাইক দ্যাট যে কিছুই পড়ি নাই, বাট এরকম মনে হয়েছে। আমার সাথে সাথে প্যানিক যে এইচএসসি যদি হয়, আমি যদি এইচএসসি ক্র্যাক না করতে পারি তাইলে কি হবে। তখন ইট ওয়াজ লাইক তোমার যে কামব্যাকের জিনিসটা বললো, তখন আমি লাইক না যা পড়ছি, কারণ অনেকদিন না পড়লে দেখা যায় যে জিনিসগুলো আমার পড়া সেটা আমি হয়তো ভুলে যাচ্ছি। তখন আমি লাইক সবাইকে কল দিয়ে আচ্ছা ওই নোটটা কি আছে, আমি নোটটা খুঁজে পাচ্ছি না। তখন ওই একটা টার্ন অ্যাবাউট, আমার মনে হয় যে ওই মোমেন্টে ওই চিন্তাটা মাথায় আসা যে না আমার তো এইচএসসি হলে অ্যাটলিস্ট এইচএসসিটা ক্র্যাক করা লাগবে। তো ওই পয়েন্টটা ওয়াজ লাইক আ ক্র্যাকিং পয়েন্ট ফর মি। তো কোভিড যখন খুলে গেল, এতদিন অনলাইনে ছিলাম এবং তোমরা যেহেতু 9-10, ওইটা হচ্ছে কি এমন একটা টাইম যখন আমরা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই ক্রুশাল সাবজেক্টগুলোর মানে কোর কনসেপ্টগুলো ডেভেলপ হয়। সো যখন খুলে গেল সব কিছু, স্কুল কলেজ সব খুলে গেল, তখন কিরকম যে অফলাইনে আবার ক্লাসে শুরু হচ্ছে, পড়ার ফ্লোটা ওরকম ছিল বা কিরকম তোমাদের তখন মাইন্ডসেটটা কিরকম ছিল? যখন খুললো তখন মনে হলো যে খুবই মজা হবে স্কুলে গিয়ে, একদিন দেখা হয়নি কারোর সাথে। কিন্তু 2-1 দিন ক্লাস করার পরে মনে হচ্ছিল যে এত টায়ার্ড হয়ে যাচ্ছি, একটা ক্লাস করতে পারছি না, মানে ওই কনসিস্টেন্স আর ছিল না।
এক্সাইটমেন্ট যেটা ছিল ক্লাস হ্যাঁ, খুললে class পড়বো, খুললে, হ্যাঁ। একদম ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে যাবে, সেটা আর মানে হচ্ছিল না, অভ্যাস হয়ে গেছিল বাসায় শুয়ে থাকে থাকে। এটা আই থিঙ্ক এই যে যেমন তোমাদের এখন ডিএমসি তে আমাদের ক্লাস লেকচার শুরু হয় তোমাদের 9টা থেকে, তো দেখবা হচ্ছে যে আমাদের এটা মনে হতো যে 9টা থেকে ক্লাস শুরু হলে 8:30টার দিকেও উঠতে মাঝে মধ্যে এত কষ্ট লাগতো। এখন আমার লেকচার হচ্ছে গিয়ে, আমি 4th ইয়ারে, আমাদের লেকচার হয় 7:20 থেকে, তার মানে আমার অনেক আগে উঠা লাগে। আমি এখন বাসায় থাকি, সো আমার আরো অনেক আগে উঠে শুরু করা লাগে। আই থিঙ্ক একটা জিনিসে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেলে ওই হ্যাবিটের সাইকেলটা ব্রেক করা একটু ডিফিকাল্ট হয়। তো তুমি ওই হ্যাবিটের সাইকেলটা কিভাবে ব্রেক করছিলা, যে এখন আর পড়তে ইচ্ছা করতেছে না বা স্কুলও যেতে ইচ্ছে, কলেজেও যেতে ইচ্ছা করতেছে না, তখন কি করছো? মিস দিতাম আসলে। এরকম হতো যে আমাদের স্কুলে এরকম হতো যে 9-10-এ সবাই রেগুলার না, আচ্ছা। তার আগে সবাইকে রেগুলার যাইতে হয়, অ্যাটেন্ডেন্স লাগে। তো তারপরে আমরা মিস দিতাম, মানে এক্সামের জন্য পড়তাম। তখন তো যেহেতু আমি একদম কনসেন্ট্রেট করছিলাম যে পড়ার প্রতি, তো তখন আমি চেষ্টা করতাম যে বাসায় বেশি পড়ার। এখন বাসায় আমার পড়া হয় মেইনলি, বাইরে পড়া হয় না। আর তোমার স্কুলে মানে যখন আবার সবকিছু ব্যাক করে, তখন তোমার ক্ষেত্রে কেমন ছিল সিনারিওটা? অলমোস্ট সেম, মানে আমাদেরও দেখা যাচ্ছে যে ওই এক্সাইটমেন্টটা ছিল যে আমরা হচ্ছে ক্লাস 10-এ ক্লাস করতে যাচ্ছি, একদম মোস্ট সিনিয়র ব্যাচ স্কুলের। কিন্তু যে আসলে মানে দেখলাম যে আসলে নিরামিষ ব্যাপার স্যাপার, মানে কারোর মধ্যেই ওই আগ্রহটা নাই। মানে 2-1 দিন যাইতে যেই মানে আসলে এই যে একটা হিউজ একটা টাইম যে পার করছি আমরা কোভিডের মধ্যে, তারপরে আসলে ওই এনার্জিটা নাই যে আমরা ফুলফিল ক্লাস করব, ওই রকম একটা উদ্যম নিয়ে ওই ব্যাপারটা নাই। তারপর থেকে আসলে আমাদের খুব একটা ক্লাস মানে হয়ওনি বলতে গেলে, রেগুলার আর হয়নি, কিন্তু বাসাতেই পড়া আসলে। তো তোমরা দুজন কোন স্কুলে ছিলে এটা আমি জিজ্ঞেস করা হয়? আমি হচ্ছে বগুড়া গভ গার্লস হাই স্কুল, এটা হচ্ছে বগুড়ার একদম খুবই রিনাউন্ড স্কুল। হ্যাঁ, আমি শুনছি, আমার এক ফ্রেন্ড ছিল। আর আমি তুমি? হচ্ছে রাজশাহী কলেজিয়েট স্কুলের, এটা বাংলাদেশের ওল্ডেস্ট স্কুল। ওকে, দুইজনই দুইটা রিনাউন্ড স্কুল থেকে। গুগলে সার্চ দিলে এটা আসে। আমাদের হচ্ছে এসএসসি এক্সামটা কেমন ছিল? এসএসসি এক্সামের সময় মানে রাশ বা মানে ওই প্যানিকটা কাজ করছে যে এতদিন ক্লাস অফ ছিল, এখন হুট করে ক্লাস অন হয়েছে, একটা বোর্ড এক্সাম। তো তখন তোমাদের থট প্রসেস বা কি ছিল? তো বোর্ড এক্সাম যখন হলো, মানে ওইটা তো আবার 3 মাস পিছিয়ে গেল, বন্যা হয়ে সিলেট না কি যেন একটা ডুবে গেছিল, দিয়ে আমাদের 3 মাস হচ্ছে মানে আরো পিছিয়ে গেছিল আর কি। তো আমরা মানে মানে ওই রকমই মেন্টালি মানে মানে প্রিপারেশনটা এইভাবেই চলে আসছিল যে পরীক্ষা তো মানে হলো না আর কি। মানে আমাদের হচ্ছে মানে পড়ার টাইমটা ইনাফ আমরা পেয়ে গেছিলাম। কেউ ওই টাইমে না পড়লেও ওই যে 3 মাস ছিল ওই Enough. ব্র্যাকেটে এনাফ ছিল। তোমার ক্ষেত্রে কেমন? আবার শর্ট সিলেবাস ছিল যেহেতু। আচ্ছা, হ্যাঁ, দ্যাট ওয়াজ আ বেনিফিট। যেহেতু আমি 9 থেকে পড়া শুরু করছিলাম, তো আমার একটাই লক্ষ্য ছিল এসএসসি। তখন আমি এত বেশি মানে আমি রাতে পড়তাম খুবই, আমার একদম হরমোনাল ইমব্যালেন্স হয়ে গেছিল। সারা রাত পড়তাম, দিনে ঘুমাতাম না। যদিও এসএসসির জন্য অত পড়তে হয় না, কিন্তু আমি পড়তেছিলাম, কারণ আমি জানতাম যে আমার ভালো কিছু না করলে আমার হচ্ছে কনফিডেন্সটা আসে না যে আমি রেজাল্ট ভালো করতেছি, তার মানে আমি নেক্সট আর ভালো কিছু করতে পারবো। তো আমার ওটাই স্বপ্ন ছিল, আমার এসএসসির পরে আমার কি হবে। ওটা না, just next examটা crack করা। এসএসসি আমার ফ্রেন্ডরাও খুবই এক্সাইটেড ছিল যে তুই এত পড়লি, তোর রেজাল্ট কি হবে, তোর রেজাল্ট কি হবে। মানে ফ্রেন্ডরা হ্যাঁ, লাইক হ্যাঁ। ইওর চিয়ার লিডার। আসলে আমি খুবই ইয়াতে ছিলাম যে আমার 100% এর উপরে যদি কিছু থাকে আমি এসএসসির উপরেই দিব, দিয়েছি আল্লাহর রহমতে। ওইটা ওই যে সেলফ মোটিভেটেড। আই হ্যাঁ, থিঙ্ক হ্যাঁ। ওই যে আমরা এক্সটার্নাল মোটিভেশনের চেয়ে নিজের থেকে যে মোটিভেশনটা আসে, আমার মনে হয় যেমন আমার ক্ষেত্রে আমি বাসার থেকে যে খুব একটা বেশি প্রেশার পাইছি তা না। আমার নিজের মনে হতো যে আর ফ্রেন্ড সার্কেলের একটা ইনফ্লুয়েন্স ছিল যে সবাই মোটামুটি অনেক ভালো স্টুডেন্ট, মোটামুটি না অনেক ভালো স্টুডেন্ট ছিল। তো আমার মনে হচ্ছে আচ্ছা না, ওদের সাথে আই থিঙ্ক আমার পেস আপ নট যে এটা নিয়ে কারোর মধ্যে কম্পারেটিভ কোনো ইয়া ছিল, বাট আমার তো ওদের মতো হইতে হবে। তো ওইটা একটা আই থিঙ্ক কম্পিটিশন সর্ট অফ কাজ করতো যে না আমারও ভালো হতে হবে। So, তোমাদের ক্ষেত্রে কি এরকম ছিল যে ফ্রেন্ড সার্কেলের, ওর যেমন ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রে হচ্ছে ফ্রেন্ড সার্কেল ওয়াজ হার বিগেস্ট চিয়ার লিডার্স, তোমার ক্ষেত্রে কেমন ছিল যে ফ্রেন্ড সার্কেল ইনফ্লুয়েন্সটা কিরকম ছিল? স্কুলে আসলে আমি এই কম্পিটিশনটা বুঝতে পারি নাই, মানে যেটা সত্য কথা যে আমাকে যে আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে হবে জিনিসটা আমি কখনো হইও নাই। সো আমার আসলে ওই চিন্তাটাও ছিল না, আমি সবসময় 10 থেকে 15-এর মধ্যে থাকা স্টুডেন্ট, সবসময় তাই থাকতাম। ওটাই আমার জন্য মানে কি বলবো নর্মাল। হ্যাঁ, যে 10 থেকে 15-এর মধ্যে আমি থাকি সবসময়, এটাই আমার জন্য নর্মাল। মাঝে মধ্যে 10-এর মধ্যে হয়তো ঢুকে যাই, ব্যাপারটা হচ্ছে এরকম। ক্লাস 10-এর লাস্ট পরীক্ষাতে 10-এর মধ্যে ঢুকছিলাম, যেটা আসলে আর মানে রোল প্লে করে নাই আর কি, রোল ইয়াতে। আর কলেজে তো আমাদের আসলে কম্পিটিশনের ব্যাপারটা নাই, মানে আমাদের তো এসএসসি একটু খারাপ হয়ে গেছিলো এই কেমিস্ট্রি এক্সামটা, তো দ্যাট ইজ ওয়াই আমি রাজশাহী কলেজ মানে চান্স পাই নাই, তো রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজে পড়ছিলাম। তো ওইখানে আসলে কম্পিটিশনের ব্যাপারটা খুব কম, তো ওই জায়গাতে আরোই নাই।
আচ্ছা, সো আমাদের আই থিঙ্ক আই এগ্রি উইথ ইউ গাইস। তাহলে এখানে একটা জিনিস বলে নিই, তাহলে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে সবাই ভাবে আমি যদি অমুক মানে ফার্স্ট সেকেন্ড থার্ড না হই তাহলে আমার দ্বারা কোনো কিছুই হবে না, আমার দ্বারা ডিএমসি কেন কোনো কিছুই হবে না। এই জিনিসটা কিন্তু সত্যি না। যে আমাদের সামনে যারা দুইজন বসে আছে, দুইজন কিন্তু ইটস নট, আই এম নট সেইং যে দে ওয়ার ব্যাড স্টুডেন্টস, ওরা পড়াশোনা চালাই গেছে, জীবনের অন্যান্য যা জিনিসপত্র আছে, ফ্রেন্ড সার্কেল মেনটেন করা, স্কুল লাইফ মেনটেন করা, সবকিছু মেনটেন করে গেছে। সো ইউ ক্যান মেনটেন অল অফ ইট, রাইট? ওইটার পাশাপাশি পড়াশোনা চালায় যাওয়া। সো এসএসসি কমপ্লিট হলো, কলেজ লাইফ শুরু হলো, কলেজ লাইফটা কিরকম ছিল? আমাদের কলেজে তো মানে পড়া একটু কম হয় আর কি, মানে হয় না বললেই চলে। যেমন সেকেন্ড ইয়ারে আমাদের কলেজে ক্লাসরুমই নাই আসলে, মানে আমরা করবো কি? আমাদের কলেজে হচ্ছে ব্যাপারটা এরকমই যে সবাই নিজের মতো করে পড়ে। আমাদের রাজশাহীতে তো মানে প্রচুর অফলাইন প্রাইভেট সেন্টার্স, মানে রাজশাহী এই জন্যই ফেমাস আর কি। রাজশাহী থেকে দেখা যাচ্ছে চাপাই পাবনা থেকে মানুষজন এসে এগুলোতে মানে পড়ে, যখন অনলাইনটা এত বেশি রিনাউন্ড না আর কি। তো আমিও দেখা যাচ্ছে যে ওই অফলাইন ওগুলোতে পড়তাম, অপূর্ব ভাই, ফাহাদ ভাই এদের কাছে পড়তাম। ওভাবেই আমাদের পড়াশোনা। আমাদের কলেজে মাঝে মাঝে যেতে হতো, মানে শুরুর দিকে যাইতে হতো, তো প্র্যাকটিক্যালের জন্য মেনলি যাওয়া লাগতো। এগুলাই কলেজের খুব একটা মানে কি বলবো ওরকম স্মৃতি নাই। আচ্ছা ঠিক আছে, কলেজ গেল। তোমার ক্ষেত্রে কিরকম ছিল? আমাদের কলেজে রেগুলার যাওয়া লাগতো। আচ্ছা। মানে আমাদের কলেজটাই স্কুল। এরকম হতো যে আমরা রেগুলার যাচ্ছি, এত স্টুডেন্ট 120 জন একসাথে বসি। তো আগে এরকম তো আমরা করিনি, আমরা 7 জনের মধ্যে ক্লাস করেছি। হচ্ছে ক্লাসে এরকম যে সবাইকে চিনা। আর যখন কলেজে গেলাম সবাই মানে গ্রাম কোথা কোথা থেকে আসতেছে, দূর থেকে আসতেছে, কিন্তু ওরা এত মানে সার্ভাইভ করে আসতেছে, তারপরেও এত ভালো রেজাল্ট করতেছে। আমার মনে হতো যে আমি এত কিছু পাচ্ছি তারপরে কিছু করতে পারছি না। এটা আমার সবসময় মনে হয়েছে যে এত মানে প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে, চরের ভিতর থেকে আসছে এক একজন, তারা আসার পরেও রেগুলার কলেজ করতেছে, প্রাইভেট পড়তেছে। আর হয়তো কি আমার বাসা থেকে কলেজ অনেক দূরে, তো আমার যাতায়াত করতে প্রায় 1.5 ঘন্টা যেত যাইতে আসতে। তো আমি চেষ্টা করতাম না যাওয়ার। তো আমি আমার ফ্রেন্ডদের বলতাম যাতে আমাকে একটু অ্যাটেন্ডেন্স করে দেয়। তো ওরা আমার এত হেল্প করছে, ওরা নিজেরা গেছে রেগুলার কলেজে, কিন্তু আমাকে কখনো বলেনি যে তুই আয়, বা ওরা মানে এত সাপোর্ট করছে আমাকে। আচ্ছা, ফ্রেন্ড সার্কেলের সাপোর্ট আই থিঙ্ক ওয়াজ আ হিউজ ফ্যাক্টর। আমাদের ক্ষেত্রে যেটা, তোমার ক্ষেত্রে আমিও এটা রিলেট করতে হচ্ছে, আমাদের কলেজে একদম রেগুলার যাওয়া লাগতো, বাট আমার ক্ষেত্রে মোটিভেটেড ছিল আমার ফ্রেন্ডসরা যেত। তো ওদের সাথে গেলে দেখা যেত যে আমরা 2টা ক্লাসের মাঝখানে গ্যাপ আছে, ওখানেও আমরা পড়তেছি, তখনও আমরা কোয়েশ্চেন সলভ করতেছি, হয়তো কোনো একটা চ্যাপ্টার পড়ায় ফেলছে ওইটার কোয়েশ্চেন সলভ করতেছি। সো আই থিঙ্ক এই এনভায়রনমেন্টটা ভালো, যেটা আসলে আমার কলেজে ছিল না আর কি। যদি আমার ফ্রেন্ডরা ছিল, আমাদের কলেজের মানে ওই ফার্স্ট যে রুমটা, ওই পুরাটারই এসএসসি তে কেমিস্ট্রি এক্সামটা খারাপ হয়েছিল আসলে। তো আমরা পুরাটা মিলেই সিটি কলেজে চান্স পাইছি। আর হচ্ছে অন্য একটা স্কুল থেকে আসছিল, মানে যেখানে ওইটা ভালো হলে আমরা মানে আদার কলেজে যেতে পারতাম। তো আমরা ফ্রেন্ডরা মানে ফ্রেন্ডদের জন্যই যেতাম আর কি, যে একসাথে বসে থেকে আড্ডা দিব, কিন্তু পড়াশোনার ব্যাপারটা হইতো না আমাদের। মানে আই থিঙ্ক ওই যে সঙ্গ দোষে লোহা ভাসে বা সৎসঙ্গে স্বর্গবাস, ওই জিনিসটা আমাদের 3 জনের ক্ষেত্রেই ওয়ার্কআউট করছে। সো প্রথম থেকেই কি তোমরা কোচিং বা অফলাইন ওই কোচিং স্ট্রাকচারটা, যেহেতু তোমাদের বললা যে তোমার ক্ষেত্রে কলেজটা ওয়াজন্ট রানিং ফুললি, তো পড়াশোনার ক্ষেত্রে কোচিং এর উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগছে? আমার যেমন আমার বাসার থেকে কোচিং, তুমি যেটা বললা বাসার থেকে স্কুল অনেক দূরে ছিল, আমার বাসার থেকে আমি ম্যাথ যেটা পড়তাম ওটা অনেক দূরে ছিল। সো আমাদের কোভিড হিট করার আগে তো অনলাইন ওয়াজন্ট দ্যাট ফেমাস। সো কোভিড হিট করার পর আমি গ্র্যাজুয়ালি অনলাইনে সুইচ করা শুরু করি। আমি লাইক যাক, আমার এখন রাস্তায় 2-3 ঘন্টা কাটানো লাগতেছে না। তোমাদের ক্ষেত্রে কেমন ছিল যে কোচিংয়ে যাওয়া? আর আই থিঙ্ক কোচিংয়ে যাওয়ার একটা এই ফ্যাক্টরও থাকে যে ফ্রেন্ডদের সাথে একসাথে মিলে পড়াশোনা করা, এটা ইজ লাইক যেখানেই পড়ি ফ্রেন্ডরা মিলে একসাথে পড়তেছি, দ্যাটস লাইক দ্য পিক মোমেন্ট। আমার প্রত্যেকটা প্রাইভেটে যাইতে খুব মজা লাগতো, মানে বিশেষ করে অপূর্ব ভাই, ফাহাদ ভাই, মানে প্রাইভেটে মানে যাইতেছি এটা চিন্তা করলেই ভালো লাগতো আমার। একদিনও মিস দেই নাই, মানে একদম অসুস্থ হয়ে মানে পড়ে থাকলে হয়তো সেটা ভিন্ন ইস্যু, এরকম মনে পড়ে না আমার, মিস দেই নাই বলতে গেলে। তো প্রাইভেটে যেতেই মজা লাগতো। পড়া মানে পড়াতে তো ভালোই, বাট এই যে ফ্রেন্ডরা একসাথে বসতেছি, কিছু না বুঝলে সেটা ফ্রেন্ডদের থেকে শুনে নিতে পারতেছি, একসাথে যাওয়া আসা, যেহেতু তারা আসলে একই জায়গায় পড়ায়, তো মানে মানে কাছাকাছি, এখানে পড়ে জাস্ট 1 মিনিটের মধ্যে আরেক জায়গায় যাওয়া যায়। সব মিলে সবাই একসাথে মিলে, হ্যাঁ, একসাথে মিলেমিশে যেতাম, আড্ডা হতো, অনেক পড়াশোনা হতো, ওই ব্যাপারটা খুব মজা ছিল। তোমার ক্ষেত্রে কিরকম ছিল? আমার হতো সকালে থাকতো কলেজ, তো আমি 1.5 ঘন্টা জার্নি করে যাইতাম আসতাম কলেজে, তারপরে আবার বিকালে আবার খালি খেয়ে দিয়ে আবার প্রাইভেটে যেতাম। তো প্রাইভেট এত টাইম মানে আমার হচ্ছে বেশি টাইম চাইতো যাতায়াত করতে, তো আমি চাইতাম যাতে হচ্ছে কিছু একটা করে আমি হচ্ছে বাসায় পড়ি, বা মানে স্কিপ করতে যাচ্ছিলাম অফলাইন প্রাইভেট গুলা। তো আমি ফার্স্ট ইয়ারের শেষের দিকে সবগুলো স্কিপ করে ফেলি, শুধু ম্যাথ ছাড়া, কারণ ম্যাথ আমি কম বুঝি। তো ম্যাথ তো অফলাইনে যাইতে হবে, তো বেশিরভাগ আমি অনলাইনে ইউটিউবে ক্লাস করতাম। কোর্স কিনছিলাম তখন অনেকগুলাই, আমি ফিজিক্স বুঝতামই না একদম। তো যখন আমি কোর্স কিনলাম, কিনে ফিজিক্সে তো আমি একদম প্রো, আমি ফিজিক্স ভালো পারি, ম্যাথ পারি না, এই জন্য আমার ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়া মানে ইচ্ছা হয়নি।
তো আমি চেষ্টা করতাম যাতে বাসায় বেশি পড়ি আর হচ্ছে বাইরে টাইম কম দিই। এমন হতো যে আমি সারাত পড়তেছি, তো কলেজে যাওয়া লাগবে, তো আমি ঘুম পাতে মানে খুবই অসুস্থ হয়ে একদম কলেজে যাইতাম। আমার ফ্রেন্ডরা বলতো যে আমার ঘরে মাথা দে, আমার ঘরে মাথা দে, দিয়ে ঘুম পাড়। তো আমি ওদের প্রতি এত গ্রেটফুল। সো ওইটার মাধ্যমে ধরো কোচিং স্টার্ট হলো। সো তোমরা ফার্স্ট এইচএসসি ফার্স্ট থেকেই কি অ্যাডমিশন ড্রিভেন পড়াশোনা করতে, নাকি জাস্ট যে এইচএসসিটা টার্গেট করে আমার বেসিক ক্লিয়ার হোক? তোমাদের পড়ার প্রতি অ্যাপ্রোচটা কিরকম ছিল ওই সময়? মানে আমি যে মেডিকেল অ্যাডমিশন নিব এটা তো আমি আগে থেকে ডিটারমাইন্ড। তো সেই দিক থেকে দেখা যাচ্ছে মেন্টাল একটা প্রিপারেশন ছিল আর কি, যে আমি যখন বায়োলজিটা পড়তেছি তখন যাতে মানে প্রতিটা লাইন বাই লাইন আমার যাতে মাথায় থাকে, যাতে বুঝে বুঝে মাথায় থাকে যে এই জিনিসটা আমাকে তো অ্যাডমিশন পর্যন্ত নিয়ে যেতে হবে। জাস্ট এই চিন্তাটাই আর কি, মানে এক্সট্রা যে আমি এফোর্ট দিচ্ছি যে প্রশ্ন ব্যাংক একদম ফার্স্ট ইয়ারে সলভ করে উড়াই দিছি, ব্যাপারটা কিন্তু করি নাই। ওই কনসেপ্টটা ক্লিয়ার থাকে। আই থিঙ্ক অনেকেরই এই জিনিসটা কাজ করে যে বায়োলজি হয়তো সব মুখস্থ করে ফেলতে হবে, কিন্তু এটা আসলে পসিবল না, কনসেপ্টটা বুঝলে মনে থাকে, ওটা মনে থাকে। যেটা মানে আমি আই থিঙ্ক আমার 9-10 এর বইটা তো অনেক ছোট, ওইটা পুরোটা আমার মোটামুটি মুখস্থ ছিল। সো ওইটা নিয়ে আমি আচ্ছা মুখস্থ করতে করতে এক পর্যায়ে গিয়ে মনে হতো আচ্ছা এটা তো এই কারণে হচ্ছে। আই থিঙ্ক এটা প্রায় হয় যে একটা জিনিস 10 বার পড়ার পর 11 নম্বর বার তোমার মাথায় গিয়ে হিট করে, আচ্ছা আমি যেটা পড়তেছি দিস অ্যাকচুয়ালি মেক্স সেন্স। তো তোমার ক্ষেত্রে তুমি কিভাবে অ্যাপ্রোচ করছিলে পড়াশোনাগুলোকে? আমি শুরু থেকে একদম ছিলাম যে আমার অ্যাডমিশনে ভালো কিছু করতে হবে, মেডিকেলে যে যাবো এরকম কোনো ইচ্ছা ছিল না। তো আমি বেশিরভাগ ফিজিক্স করতাম, মানে যেখানে বই পাইতাম। এমনকি 2019 সালের বই আমার হচ্ছে আমার বাবার কলিগের ছেলে উনি দিয়ে গেছিলেন, এত পুরাতন বই ছিঁড়ে শেষ। আমি তাও চেষ্টা করতাম যে ওই বই থেকে যে এমসিকিউ গুলো আছে আমি ওগুলো কমপ্লিট করব। মানে যে বই পাইতাম একই এমসিকিউ, কিন্তু আমি বারবার করতাম, মানে এটা ওভার করতাম আর কি। তো আমার ফ্রেন্ডরা বলতো যে এখনই এত পড়ার দরকার নেই, কিন্তু আমার চিন্তা ছিল যে আমি এরকম হতো যে আমি এক্সামের আগে পড়তে পারি না। আমার এক্সামের কয়েক মাস আগে পড়া রেডি করে রাখতে হয়। আর এক্সামের আগে আমি এত বেশি স্ট্রেস হয়ে যায় যে পড়াশোনা হয় না, খালি আল্লাহকে ডেকে সবসময় মানে কান্নাকাটি করি। তো আমি চেষ্টা করতাম যেন আমার আগে থেকে সব হওয়া থাকে, যাতে আমার ওই স্ট্রেস হয় না। তো ওরকম হয়ও নি। আমি হচ্ছে এইচএসসির অনেক আগে আমার সিলেবাস শেষ হয়ে গিয়েছিল। তারপরে আমি হচ্ছে অ্যাডমিশনের জন্য মেনলি হচ্ছে পুরাতন বইগুলো কিনে আমি হচ্ছে পড়তাম যখন, তারপরে এমসিকিউ সলভ করতাম, যেটা কঠিন দেখতাম বইয়ের বাইরে, তো সেগুলা গোল করে রাখতাম। আর পরে যখন পরীক্ষা হতো তো আমি সেটা চোখ বুলাই নিতাম। এই স্ট্র্যাটেজি আমার অনেক কাজে লাগছে। আচ্ছা আমি আই থিঙ্ক আই রিলেট উইথ হার সো মাচ। আমার যেটা হয়েছিল যে আমি বইটার মধ্যে যেটা আমি বুঝতাম না লাইনের মধ্যে, ওটা আমার হচ্ছে গ্রিন কালার হাইলাইটার ছিল। এই জন্য আমার গ্রিন কালার দেখলে এখন মনে হয় আল্লাহ এটা মনে হয় আমি বুঝি না, আমি গ্রিন কালার দিয়ে মার্ক করে রাখতাম। পরের দিন গিয়ে স্কুলে টিচার হোক ফ্রেন্ড হোক, মানে ওই যে আমরা হচ্ছে দেখা যেত স্যার আসার আগে যে টাইমটা থাকে কোচিং এ, তখন হচ্ছে কি আচ্ছা এটাকে বুঝছিস আমাকে একটু বুঝাই দিত। তো ওই টাইমেও ফ্রেন্ডদের কাছ থেকে বুঝে না, কারণ অনেক সময় দেখা যায় আমি একটা কনসেপ্ট বুঝতেছি বাট প্রবলেম দিলে আমি পারতেছি না। সো তখন ফ্রেন্ডরা বুঝাই দিলে কিন্তু আচ্ছা এটা তো এই কারণে হচ্ছে, তো ওই জিনিসটা ক্লিয়ার আউট হয়ে যায়। আই থিঙ্ক এই জিনিসটা অনেকের একটা সমস্যা কাজ করে যে কোনো কিছু না বুঝলে আচ্ছা এটা বুঝি না, ফেলে রেখে দাও। আই থিঙ্ক এটা তোমাদের জার্নি থেকেও তোমরা হয়তো রিয়েলাইজ করছো যে আমরা যখন কোনো একটা জিনিস বুঝতেছি না, ওটা প্রশ্ন করে কোনো একটা ফ্রেন্ড বা টিচারের কাছ থেকে, টিচারকে জিজ্ঞেস করতে ভয় লাগলেও ফ্রেন্ডদের কাছ থেকে বুঝে নেওয়া যায় বা ডাউটটা ক্লিয়ার করা। প্রচুর করছি আমরা। ওইটা আই থিঙ্ক ইনফ্যাক্ট আমাদের একটা গ্রুপ ছিল আসলে, যে আমাদের মোটামুটি যারা একটু ভালো করে প্রাইভেটগুলোতে তারা মিলে এরকম একটা ইয়া ছিল যে যে কোনো কিছু না বুঝলে আমরা ওখানে ছবি দিয়ে দিতাম। মানে ওখানে সবই হতো, ম্যাথের ইন্টিগ্রেশন থেকে শুরু করে বায়োলজির প্রবলেম, মানে এভরিথিং দেখা যাচ্ছে দিলে আমি যদি পারি তাহলে আমি সলভ করে দিয়ে দিলাম, আমি কোনো একটা পারতেছি না সে সলভ করে দিয়ে দিল, ওই জিনিসটা হেল্প করছে। জাস্ট ডাউটগুলো সব ঠিকঠাক মতো সলভ করা, যাতে ফার্স্ট থেকে একটা মানে ভালো স্ট্রং বেসিক থাকে। আর অনেকের ক্ষেত্রে যেমন তুমি ডিটারমাইন্ড ছিল যে না আমি মেডিকেলে পড়বো কিন্তু আমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, জাস্ট মুখস্থ করে গেলাম সেটা ফ্যাক্টর না। আরেকটা হচ্ছে যারা শিওর না যে আমি মেডিকেলে পড়বো, ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো, কোথায় পড়বো, তাদের ক্ষেত্রে আই থিঙ্ক 4টা সাবজেক্টই, মানে আমি নিজেটা ফেস করছি, আমি শিওর ছিলাম না ফার্স্ট থেকে। আই ওয়াজ লাইক আচ্ছা করবো কিছু একটা, মেডিকেলে হয়তো দিব, কারণ আমার সব ফ্রেন্ডরাই মানে কলেজ ফ্রেন্ড গ্রুপ সবাই হচ্ছে মেডিকেলে দিবে এরকম। তো আমার ইয়া ছিল যাচ্ছে না আমি 4টা সাবজেক্ট ভালো করে পড়ি, পরেরটা পরে চিন্তা করা যাবে, আমার আগে এইচএসসিতে ভালো একটা মার্কস তোলা লাগবে, স্কলারশিপের বিষয়টা হয়ে গেলে আসলে দেখা যাচ্ছে যে যেখানে যায় সেখানেই ক্র্যাক করা যায়। ওই যে একটা কথা তোমরা শুনছো কিনা যে যার এক জায়গায় হয় তার সব জায়গায় হয়, এটার কারণটা হচ্ছে যে তাদের বেসিক কনসেপ্টটা অনেক ক্লিয়ার থাকে। তো আমি নিজে, তোমরা শুনছো কিনা যে যারা হচ্ছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা অনেকগুলো জায়গায় একসাথে চান্স পায়, বা ধরো ডিএমসি বুয়েট এইসব জায়গায় চান্স পায়, তারা হয়তো ইনসেইন লেভেলের জিনিয়াস। আমার কাছে এটা মনে হতো যে ভাই ওরা কিভাবে পড়ে, মানে কিভাবে সম্ভব। তো পরে যখন আমরা নিজেরাও এইচএসসি ফেস ক্রস করে অ্যাডমিশন ফেস ক্রস করে আসছি, আই থিঙ্ক এখন উই অল ক্যান এগ্রি যে না এমন না যে ইনসেইন লেভেলের জিনিয়াস সম্ভব, ফার্স্ট ইয়ার থেকে লেগে থাকলে এটা সম্ভব। এবং এমন না যে তোমার সারা দিন 24 ঘন্টা পড়তে হচ্ছে, জাস্ট
বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করলেই কিন্তু হচ্ছে। তো এইটা তো গেল যে আমরা ফার্স্ট থেকেই কনসেপ্ট ক্লিয়ার করব। এখন আমরা যদি ধরো তুমি এখন হচ্ছে গিয়ে মেডিকেল ফার্স্ট ইয়ার, তুমি যদি তোমার এইচএসসির ফার্স্ট ইয়ার বা 11th গ্রেডে যে পড়তেছে এখন, তাকে যদি একটা অ্যাডভাইস দিতা বা কয়েকটা অ্যাডভাইস দিতা, কি দিতা যে ফার্স্ট ইয়ার থেকে কিভাবে পড়া উচিত ইন জেনারেল? এইচএসসি ফার্স্ট ইয়ার মানে আমি যেটা করছি, আমি কিন্তু তুমুল ঘোরাঘুরি করছি, মানে প্রাইভেটেও গেছি, প্রত্যেকটা প্রাইভেট গেছি, প্রাইভেটে পড়াও করছি, আবার ঘোরাঘুরি করছি। তো সেকেন্ড ইয়ারে যে আমি আসলে ঘোরাঘুরিটা মানে কমাই দিছিলাম, তখন মানে মাথা হিট করছে যে আসলে সামনে টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, এগুলো তো মানে এইচএসসিটা সামনে চলে আসতেছে, ফার্স্ট ইয়ারে তো ওই জিনিসটা মানে হিট করে না মাথার মধ্যে। তো আমার কথা হচ্ছে যে আসলে পড়াটা রেগুলারলি করে ফেলতে হবে। মানে যদি আমি চিন্তা করি যে আসলে মানে জমাই ফেললাম যে এই পর আমি কালকে পড়বো, পরশু পড়বো, তাহলে ওটা জমে থেকে যাবে, আরো পড়া জমে যাবে, অ্যাকুমুলেট হইতে হইতে মানে আলটিমেটলি এই জিনিসটা তখন কনসেপ্ট আর থাকবে না। কারণ এইচএসসিটা হচ্ছে বিল্ড আপ করার জায়গা, আমার কনসেপ্ট বিল্ড করতে হবে। যে কোনো একটা দিন লস হয়ে গেলেই আমার দেখা যাচ্ছে ওই কনসেপ্টটা লস হয়ে গেল, অ্যাডমিশনে তো আর কনসেপ্ট বিল্ড করার জায়গা না, ওই জায়গায় সির্ফ প্র্যাকটিস আর মুখস্থ। তো এইচএসসির ক্ষেত্রে জাস্ট রেগুলার থাকলেই হয়, মানে ঘোরাঘুরি যে করাই যাবে না এমনটা না। না, ফ্রেন্ডদের সাথে যা মানে সব জায়গায় যাব, সবই করা যাবে, ফ্যামিলি ইভেন্টসও যাব, সবকিছুই করব, পড়াশোনার জায়গা ঠিক রাখলে হলো। আই থিংক এটাতে অনেকে থাকে, আমরা ভাবি যে আচ্ছা অ্যাডমিশনের 3 মাস চিন্তা করব, কিন্তু আই থিংক দিস ইজ আ ভেরি রং কনসেপ্ট, বিকজ অ্যাডমিশনের জার্নি এইচএসসি থেকেই শুরু হয়, ওটা থেকেই শুরু হয়। আই থিংক যে অনেকের এটা আই থিংক অনেক কমে আসছে, বাট তারপরও একটা পার্সেন্টেজ আছে যাদের মনে হয় আমি ওই অ্যাডমিশন 3 মাস ফার্ম গেটে এসে সবকিছু চিন্তা করবো, ওইটা আমি ওই ফেজে ফেলে রেখে দিলাম। কিন্তু ওভাবে করলে কিন্তু আই থিংক অনেক স্ট্রেস, মানে তোমরা নিজেরাও মাত্র অ্যাডমিশন থেকে বের হয়ে আসছো, অনেক অ্যাডমিশন জার্নিটা অনেক স্মুথ হয়েছে, কারণ আমি মানে যেটাই সে মানে বলতেছে সেটা আমি আসলে জানি, এইচএসসি থেকে আমি জেনে আসছি, ওটা অনেক আমার জন্য মুখস্থ করাটা সহজ। সো অলরেডি তুমি জানো কনসেপ্ট, এখন জাস্ট তুমি রিভিউ করবা, রিভাইজ করবা, তাহলে সলভ করতে পারবো। তোমার ক্ষেত্রে কিরকম, মানে তুমি যদি এখন 11th গ্রেডে যারা আছে ওদেরকে যদি একটা অ্যাডভাইস দিতা, বা তোমার জুনিয়র যারা আছে কি বলতা? আমি বলতে চাই যে হচ্ছে আগে নিজের দুর্বলতা বুঝো। আমার যেরকম ছিল যে আমি পরীক্ষার আগে তো পড়তে পারতাম না, তো আমি চেষ্টা করতাম ফার্স্ট ইয়ারে যাতে আমার একটু আগে থেকে হওয়া থাকে সবগুলা। তো আমি ফার্স্ট ইয়ার থেকে অনেক সিনসিয়ারলি পড়তাম, আমি এক্সামগুলো দিতাম। এরকম হতো যে ফার্স্ট ইয়ারে কেন এক্সাম দিতে হবে, কিন্তু আমি ভাবতাম যে কিছু একটা আগায় রাখি যেন পরে আমার স্ট্রেসটা একটু কমে। কারণ পরীক্ষার আগে আগে আমি এত হাইপার হয়ে যাই। আমি এসএসসির আগে এরকম হয়েছিলাম, তো আমি ওই সময়টা এত তাহাজ্জুদ পড়ছি, এত নামাজ পড়ছি আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে এত অ্যাবিলিটি দিছে যে আমি আমার ফ্রেন্ডদের আগে, মানে ফ্রেন্ডদের চেয়েও পড়াশোনা অনেক আগাইছিলাম। তো হচ্ছে যারা এরকম স্লো লার্নার আছে তারা অবশ্যই ফার্স্ট ইয়ার থেকে পড়বে। আর সেকেন্ড ইয়ারে আর আমার মনে হয় অ্যাডমিশন আর এইচএসসি বেশিটা ডিফারেন্স নাই। তো তুমি যদি হচ্ছে বই পড়ো, দেন এমসিকিউ সলভ করো, বা হচ্ছে একটু টাইম নিয়ে বিষয়টা বুঝো, কনসেপ্টটা হচ্ছে ক্লিয়ার থাকে, তো সেক্ষেত্রে এইচএসসি হচ্ছে অ্যাডমিশনটা হচ্ছে। এরকম হয় যে এইচএসসির সময় তারা হচ্ছে শুধু বই পড়ে, মানে এইচএসসির জন্যই পড়ে, তো ওরা অ্যাডমিশনে যায় দেখে হচ্ছে কোচিং এ নতুন কিছু শিখাচ্ছে, তো ওটা ক্যাচ করতে করতে টাইম পার হয়ে যায়, শেষ হয়ে যায়। আবার আগের বইগুলো অনেক বেশি ইনফরমেশন থাকে কোচিং এর বইগুলোতে, তো অনেকেই দেখে প্রথম 2-1 মাসে একদম ফার্স্ট্রেট হয়ে যায়, তখন আর বাসার থেকে সাপোর্ট পায় না। মানে আমারই একটা ফ্রেন্ড ছিল এরকম, যে ওই রেজাল্ট খারাপ করতেছে, মানে সব সময় একটু স্যাড থাকে, আবার ভালো করতেও পারে না, ওই যে খারাপ করতেছে এটা ভেবে যে ভালো করবে। তোমরা কয়েকদিন পরে যে টক্সিক সাইকেল একটা শুরু হয়ে যায়, মানে খারাপ হচ্ছে, ওই আর টেনশনে আরো খারাপ করতেছে। তো এই সুযোগ যেন নাই আসে, তো তুমি অ্যাডমিশনের আগেই পড়ে রাখো সবকিছু। আমি এত কনফিডেন্ট, আমি মাঝে মধ্যে নিজেকে ওভার কনফিডেন্টও বলি। তো আমি যেহেতু আগে পড়ছি, আমি দেখতাম যে সব তো আমি পড়ছি একবার করে, তো আমার এত বেশি পড়া লাগতেছে না। আমি আমার নিজের সিলেবাস নিজের রুটিন অনুযায়ী একবার পড়ি, আর কোচিং এর পড়াগুলো বা হচ্ছে অনলাইনে যে পরীক্ষাগুলো দিই সেটা শুধু অল্প টাইম নিয়ে পড়ি। তো এরকম করতে করতে আমার সবার আগে সব হয়ে যেত। এমনকি আমি দেখা গেছে যে আমি কোচিং এ ঘুম পাতেছি, তো সবাই ভাবে যে আমি পড়াশোনা করি না, কিন্তু পরীক্ষায় আমি টপ করতাম। ওই যে র্যাঞ্চো 3 ডেটসে যে ও কিছু সবাইকে বলে একদম চিল, কিন্তু পরীক্ষা সবার আগে দেখা যায় র্যাঞ্চো না। আসলে আমাকেও সবাই বলে, আমার ফ্রেন্ডরা বলে তুই অলরাউন্ডার, কারণ আমি ঘুরছি। আমি স্কুল লাইফে আমার কোনো ভালো নাই, ইমেজ নাই। আমি মানে ম্যামদের কাছে এমন হয়েছে যে আমার হচ্ছে ক্লাস টিচার যিনি ছিলেন উনি আমাকে এত বকা দিচ্ছেন যে আমি ভাবতাম যে উনি হয়তো আমাকে এত হেট করেন। তো একদিন আমি কলেজে যাওয়ার সময় যখন স্কুল ম্যামের সাথে দেখা, উনি একদম আমাকে হাক করে নিছেন, হাক করে বলতেছে বাবা কেমন আছো। আমি একদম এত ইমোশনাল হয়ে গেছিলাম যে স্কুলের কেউ আমাকে চিনে না ভালো ইমেজে, তো উনি আমাকে মনে রাখছেন। অবশ্যই আমি চান্স পাইলে ওনার সাথে দেখা করবো, মানে যদি এখনো দেখা হয়নি, আমার স্কুলে গেছিলাম 2-1 বার, অন্য কারোর সাথে আমি দেখা করিনি। আমি ম্যামকে এখনো খুঁজি যে ম্যামের সাথে আমার দেখা হয়।
আচ্ছা, আমাদের লাইফে তো ফ্রেন্ড টিচার সবারই অনেক ইম্পর্টেন্স থাকে বা একটা হিউজ ইনফ্লুয়েন্স থাকে। সো তোমাদের লাইফে টিচারদের কি ইম্প্যাক্ট ছিল? আর এই যে তুমি ডাক্তার হতে চাচ্ছ, বা মাথায় কখন আসছে যে না আমি আসলে মেডিসিন বা ডাক্তারি নিয়েই পড়তে চাই, কখন এটা মাথায় আসছে এবং টিচারদের কি ইনফ্লুয়েন্স ছিল সেটা যদি একটু বলতাম। টিচারদের ইনফ্লুয়েন্স তো থাকবেই, মানে দেখা যাচ্ছে যে আমি যদি এই অফলাইন প্রাইভেট সেন্টারগুলোর টিচারদের কথা বলি, তাহলে দেখা যাচ্ছে যে মানে ইন্টারমিডিয়েট ফিজিক্স আমার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট ছিল। মানে আচ্ছা, এটা তাইলে আমাদের তিনজনের মধ্যে কমন গ্রাউন্ড। আমারও ফিজিক্স অনেক ভালো লাগতো। এখন আমি এটা বলি আসলে এখানে দ্বিধা নাই যে অপূর্ব ভাইয়ের কাছে না পড়লে হয়তো এতটাও ভালো আমার লাগতো না, কারণ আমি আসলে অন্য জায়গাটা দেখি নাই। প্রত্যেকটা সাবজেক্টই বলতে গেলে আমি অন্যান্য টিচারও দেখছি অনলাইনে, যে এই সাবজেক্টটা মানে এই চ্যাপ্টারটা একটু অন্য টিচার থেকেও দেখি। বাট ফিজিক্সের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি অপূর্ব ভাইয়েরই ক্লাস আবার দেখছি অনলাইনে। মানে আমার কাছে মনে হয়েছে যে অন্য কিছু দেখার দরকার নাই, এটাই হচ্ছে মানে সেরা। তো আমি বলতে গেলে এই কারণে ফিজিক্স আমার মানে কোনো ল্যাকিংস ছিল না বললেই চলে। বায়োলজিও সেম, মানে প্রত্যেক জায়গাতেই টিচার আসলে সেরা। আমি আসলে যেখানে যেখানে পড়ছি, কেমিস্ট্রি নিকুঞ্জ ভাইয়ের কাছে পড়ছি, তারপর হচ্ছে ম্যাথ পড়ছি উজ্জ্বল ভাইয়ের কাছে। মানে যেটা আমি আসলে চিন্তা করি যে মানে লুকিং ব্যাক, যে এইগুলো সবগুলো ডিসিশনই আমার জন্য সেরা ছিল। যে আমি আসলে অন্য জায়গায় গেলে হয়তো ভালো করতাম বা করতাম না, বাট এগুলা আমার জন্য বেস্ট ছিল। আর কখন চিন্তা করছো যে না আমি মেডিকেলে, তোমার তো আগে থেকেই ডিসাইডেড ছিল যে আমি মেডিকেল, আগে থেকেই বলতে গেলে ডিসাইডেড ছিল। বাবা কখনো আমাকে মনে দেখে হয়েছে যে না আচ্ছা কলেজে এসে যে সুইচ করি বা এরকম কিছু? না, মানে তখন বলতে গেলে আমার ফ্রেন্ডরাও সবাই জানে যে এই তো ডাক্তার হবে। ও ডাক্তারি। মানে মানে আমি বলতেছি যে ভাই এখনো দেরি আছে, আমি আদৌ চান্স পাবো কিনা জানি না, বাট ওরা বলতে গেলে শিওর। আচ্ছা, মানে ও ডাক্তারিতেই যাবে। হ্যাঁ, মানে আমার ফ্রেন্ডরা মানে সাপোর্টিভ আর কি। দেখা যাচ্ছে যে মানে এখনো আমার সাথে দেখা হলে মানে অনেক কি বলে একটা ভক্তি ভরে কথা বলে আর কি, যেটা আমার অনেক মজা লাগে। তো হচ্ছে মানে সবাই না, বাট অনেকেই। তো ওরা বলতে গেলে এরকম খুব সাপোর্ট দিত আর কি, যে তুই তো চান্স পাবি, এটা আমি শিওর, তুই শিওর না হলে আমি শিওর, এরকম ভাবে বলতো। আচ্ছা, সো তোমার ক্ষেত্রে ইনফ্লুয়েন্সটা টিচারদের কেমন ছিল? আমি 9 একটা স্যারের কাছে পড়তাম ম্যাথ। তো উনি হচ্ছে প্রতি পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ডের প্রাইজ দিতেন। তো আমার এত লোভ হতো যে আমি যদি একটি প্রাইজ পেতাম, আমার নাম সবার সামনে বলতো, তো এই লোভে লোভে আমি পড়তাম। কিন্তু এরকম হতো না, প্রথম কয়েক সপ্তাহ আমি পারতামই না। এত ট্রাই করতাম, দিন রাত ম্যাথ করতাম, দিন রাত ম্যাথ করতাম, তারপরে দেখি 3-4 জন ফার্স্ট হয়ে বসে থাকে, আমি হতে পারি না। তো স্যারের কাছে আমি চাইতাম যে স্যার আমাকে চিনুক, আমি হচ্ছে একটু রিকগনাইজ হই, আমি ভালো করতেছি, একটু আমাকে প্রাইজ করুক। আমি সবসময় আমি চাইতাম যে আমার বাবা মা প্রাইজ করুক আমাকে। প্রথম দিকে তো বাবা মা করতো না, তখন আমি দেখতাম যখন আমি রাত জেগে পড়তেছি, কথা বলতেছি অন্য কারোর সাথে যে আমার মেয়ে রাত জেগে পড়ে, তো এটা শুনে আমার মনে হতো তারা এক্সপেকটেশন বাড়াচ্ছে, আমার আরো ভালো কিছু করতে হবে। তো ওইটা দেখে আমার খুব ভালো লাগতো। আর আমার মনে হয় সব বাবা মার এটা করা উচিত, ছেলে মেয়ে যদি একটু ডেভেলপ করে পড়াশোনায় বা কোনো কাজে, প্রাইজ করা উচিত। এটা আমার ক্ষেত্রে এত বেশি কাজ করছে, বিশেষ করে স্যাররা যখন প্রাইজ করতে একটু আমার এত খুশি লাগতো, মনে হতো এরপরে পরীক্ষা আমি আরো ভালো করবো, আরো ভালো করবো। ওইটা আসলে একটা হ্যাঁ। বুস্ট আপ হিসেবে কাজ করে যে টিচাররা যখন প্রেজ মানে যেমন প্রাইভেটে গুলোতে যেমন অপূর্ব ভাই হাইস্ট পাইলে জাস্ট ওদেরকে দাঁড় করায় ইয়া করতো, ব্যাপারটা হেভি ভালো লাগতো আমার। নিকুঞ্জ ভাই হচ্ছে কেমিস্ট্রি ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের নাম লিখতো আর কি বোর্ডে। তো এরকম দুইবারই মানে ফার্স্টের যে 2টা পরীক্ষা আমার জাস্ট মনে আছে, পরেগুলো মনে নাই, দুইবারই সেকেন্ড হয়েছি। এন্ড স্যার হচ্ছে বলছে যে কি ব্যাপার তুমি 2টাতেই সেকেন্ড হইলা, মানে আমার জিনিসটা মনে আছে আর কি। তো ওই কারণে আমার মাথায় মানে জাস্ট চিন্তা করতো যে আমাকে এক্সামটা ভালো করে দিতে হবে, যে পড়া আমি যেটাই করি ঘোরাঘুরি করি, বাট এক্সাম আমাকে ভালো করে দিতে হবে, এক্সামের আগে পড়া করেই যেতে হবে, জাস্ট ওই রিকগনাইজেশনটা পাওয়ার জন্য। টিচারদের ওই অ্যাপ্রিসিয়েশনটা বা প্যারেন্টসের আই থিঙ্ক প্রেশারও না ওইটা, যে আচ্ছা না আমি উনাদের জন্য কিছু একটা করব। যেমন আমার ফিজিক্স 9-10-এ বুঝছো, 9-এর হাফ ইয়ারে আমার দিস ইজ নট ফর মি, কোনো কিছুই আমার জন্য না। পরে যখন হচ্ছে গিয়ে গ্র্যাজুয়ালি সজে এরা ভালো করতেছে, যখন টিচাররাও বলতেছে, দেন কলেজে ওঠার পরেও এরকম একবার হয়েছিল যে ভাবছি আমি মনে হয় ডান, আমার দ্বারা হবে না। পরে গিয়ে দেখি ওটাতে আমি হায়েস্ট পাইছি, আমি লাইক শেষ, আমাকে বোধহয় ডাকতেছে এই কারণে। আমার ফ্রেন্ড ও হচ্ছে অনেক ঠান্ডা মাথায় পরীক্ষা দেয়, তো ও হচ্ছে এখন রাজশাহী মেডিকেলে। তো ও যখন হচ্ছে গিয়ে স্যার ওকেও ডাকছে ডায়াসে, আমাকেও ডাকছে ডায়াসে, আমি লাইক আমি আর একটু হলে কেঁদে দিব, কারণ আমি ভাবতেছি যে আমাদের দুজনের রোল সামনে পিছে ছিল। তো এরকম হয়তো বলবে যে তোমরা দুজন একসাথে ঘুরো, ও এত ভালো করছে তুমি এত ইয়া। তারপরে দেখেছি দুইজনই হায়েস্ট পাইছে, আমার রিটেনে ফুল ছিল, রিটেনে 1 মার্কস হয়তো কম ছিল, এরকম কিছু একটা। তো আই ওয়াজ লাইক ড্যাম, মানে হাফ ছেড়ে পাচ্ছি। আই থিঙ্ক যখন টিচাররা অ্যাপ্রিসিয়েট করে, প্যারেন্টসরা অ্যাপ্রিসিয়েট করে, ওটা ইটস লাইক আমার এরকম হতো যে যখন কোচিংয়ে মার্কস ভালো আসতেছে না বা কোনো একদিন খারাপ হয়েছে, প্যারেন্টস ওইটা ফিল করে যে আচ্ছা না তুমি করতেছো, পড়ে যাও, হয়ে যাবে হয়ে যাবে, ওইটা না অনেক। প্রত্যেকটা হাইস্ট পাওয়ার দিন আমি মানে বাসায় ঢোকার মোমেন্টে আমার জাস্ট ইয়া লাগতো যে আমি এখন আমাকে বলবো যে আমি হচ্ছে এই এক্সামে হাইস্ট পাইছি, এটা বলাটাই হচ্ছে আমার জন্য একটা মানে কি বলবো একটা প্রাইজ। আচ্ছা, এটা তাইলে আর একটা জিনিস যে প্যারেন্টস এর সাথে একটা গুড রিলেশন থাকা, আই থিঙ্ক অনেকেরই এটা আসলে
দুই এন্ডেরই যে কোনো জায়গায় রিকোয়েস্ট পেলে আমি বাসায় এসে সামনের টেবিলে আমি মানে বসে রাখতাম আর কি, যে প্যারেন্টস এর সাথে ওই সারাদিন থাকবে ওখানে, তারপরে ওটা শোকেসে তুলে দিব। আমার এরকম হতো যে আমি দু একটা পরীক্ষা খারাপ করতেছি, তো আমি এরকম যে খারাপ করলে আমি লুকায় থাকি, একদম লুকায় থাকি, বা হচ্ছে ডিপ্রেসড হয়ে একদম কান্নাকাটি করি, কিন্তু লুকায় সবকিছু। আম্মু বুঝতে পারে, তো আম্মু আমাকে বারবার বুঝাই যে তুমি চেষ্টা করতেছো। উনি আমাকে কখনো বলেননি যে তুমি পড়তেছো না, আম্মু জানে যে আমার উইক পয়েন্ট এটা। যখন আমাকে কেউ বলে যে তুমি চেষ্টা করতেছো না, আমি ডেট, আমি হয়তো আরো ডিপ্রেসড হয়ে যাবো, আর পড়বোই না। তো আম্মু আমাকে সবসময় বুঝাই যে তুমি চেষ্টা করতেছো, এরপর একটা ভালো হবে। আই থিঙ্ক তাহলে যারা দেখতেছে ওদের জন্য একটা টেক অ্যাওয়ে হবে প্যারেন্টসের সাথে ওই ইকুয়েশনটা রাখা, যেখানে যাই হোক লাইফে, হয়তো পরীক্ষা ভালো হয়েছে খারাপ হয়েছে যাই হোক, প্যারেন্টসের সাথে এসে যাতে অ্যাটলিস্ট কমিউনিকেট করতে পারে যে আমার এটাতে সমস্যা হচ্ছে। কারণ আর যে যাই চাক, প্যারেন্টস কখনোই তোমার মানে তোমার প্রায়োরিটাই ফার্স্ট ইয়া থাকে ওনাদের মাথায়। সো এটা একটা হিউজ ফ্যাক্টর। তোমার ক্ষেত্রে কখন মনে হয়েছে যে আমি ডাক্তারি করবো, যেহেতু তুমি ফার্স্ট থেকে শিওর ছিল না? when was that point? আমি প্রথম দিকে এত ফিজিক্স করতাম, আমি তো ভেবে নিয়েছি যে আমি হচ্ছে একটা পরীক্ষা দিয়েছিলাম, মানে ওটা হচ্ছে বুয়েট লেভেলের পরীক্ষা। তো ওখানে আমি আমার বেস্ট দেইনি, তারপরে আমি অনেক ভালো পজিশনে ছিলাম, টপ 5-এ ছিলাম। তাই আমি বললাম যে দিস ইজ নট মাই বেস্ট। এই 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 মানে এই প্রিপারেশনে আমি এত ভালো ভালো স্টুডেন্টদের মধ্যে আমি টপ করতে পারতেছি, দেন আমি যদি আমার 100% দিই তো আমি তো বুয়েট পাবোই। তো এরকম মানে নিজে থেকে বলতাম, নিজে থেকে ভাবতাম যে বুয়েটে করবো আর কি। তো যখন আমার আব্বু বললো যে না তুমি মেডিকেলে করো, তো আমি আমার ক্রাইসিস ছিল একটা, আমার হচ্ছে ক্লাস 9-এ থাকবে 8-এ, আমার কামব্যাকের আগে। তো আমি তখন ডিসাইড করছিলাম যে আমার পুরো লাইফ আমি ডেডিকেট করবো বাবা মাকে, ওনারা যা চাইবেন আমি তাই করবো। এখনো আমি তাই ভাবি যে ওনারা যদি চান যে আমি মানে গাইনোকোলজিস্ট হই বা অনকোলজিস্ট হই, কিছু একটা হই, তো আমি সেদিকেই যাব। তো আমি তখন থেকে আমার আব্বুকে বলছিল যে তুমি মেডিকেলের দিকে যাও, যে তুমি মেয়ে বা হচ্ছে আমাদের স্বপ্ন একটা, ফ্যামিলিতে কেউ নাই। তো আমি ভাবছি আচ্ছা আপনারা যা চাইবেন আমার জন্য সেটাই। আর যেহেতু আমি জানতাম যে আমি পারবো, আমি যেদিকে যাব, আমি যদি কনসেন্ট্রেট করি তো সেটা আমি মানে করি। তো আমি তখন থেকে ভেবে নিয়েছিলাম যে, তাও এটা ছিল হচ্ছে সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে। তো কিন্তু তার আগে আমার বায়োলজি অনেক ভালো মতোই হয়েছিল, তো আমার টেনশন ছিল না যে কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা আমার এরকম ছিল না যে আমি তো এখন শুরু করতেছি আমার হবে কিনা। তো আমি শিওর ছিলাম যে আমি যদি এখন বুয়েটের প্রিপারেশনও নেই তাও আমার হওয়ার সম্ভাবনা আছে, আর মেডিকেল নিলেও হওয়ার সম্ভাবনা আছে। সো ওই কনসেপ্ট ক্লিয়ারের বিষয়টাই আসতেছে। আর যেটা বললা যে কনফিডেন্স থাকা নিজের মধ্যে, আমার যেটা মনে হয়েছে আমার মেডিকেলের আগে আমার এমএসসিতে প্লেস ছিল, আই ওয়াজ লাইক আচ্ছা যদি এখানে নাও হয় আমি দিতেই যাচ্ছি এই কারণে, কারণ ফ্রেন্ডদের সাথে এতদিন পড়ছি, এতদিন এফর্ট দিছি, এখন যদি না দিই তাহলে কিভাবে হয়। তো ওই জন্য আমি খুব ঠান্ডা মাথায়, আমার মনে হয় আমিও এক্সামের আগে অনেক প্যানিক করি, মানে আমার মনে হয় ফার্স্ট স্টেজে মেডিকেল ফার্স্ট ইয়ার আসছে আমিও করি। ইনফ্যাক্ট আমার এক্সামের আগে ঘুম হয় না বলতে, আল্লাহ এই যে আরেকটা আমাকে আম্মু হচ্ছে ঘুমের ওষুধ দিত। এইচএসসি এর অলমোস্ট প্রত্যেকটা এক্সামের আগে রাতে আমি ঘুমের ওষুধ খাওয়াইছে, যে মানে ঘুমাতেই পারি না আর কি। বাট মেডিকেল এক্সামের আগে আমার কেন জানি প্যানিক করে। একদমই প্যানিক আমারও আসছে না। হয়নি। আমি ফোন চালাচ্ছি, দেখতেছি সবাই পোস্ট করতেছে যে ঘুম হচ্ছে না, এদিকে আমি চিল। আমি ভাবছি আর কত পড়বো, আমি তো পড়ে ফেলছি, একই জিনিস বারবার পড়ার আর তো দরকার কিছু নাই। দেখা না, আমার মানে মনে হতো যে এটাই না, আল্লাহ জানেন আমি আমার বেস্ট দিছি, তো আমি পাবো ইনশাল্লাহ। এটা আই থিঙ্ক আমার হচ্ছে কি আমি এইচএসসি আমাদের 1 এপ্রিল ছিল, আমি 30 তারিখ কিছুই পড়িনি, 30 মার্চ কিছুই পড়িনি, 31 মার্চে যে আচ্ছা না একটু পেজটা চুলটায় আমাদের তো 17 জানুয়ারি ছিল, 16 জানুয়ারি আমি ঘুরতে বেরোইছি। ওই যে একদম চিল্ড মাথা। আই থিঙ্ক ওই মোমেন্টে না মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়াটা একটা হিউজ ফ্যাক্টর। কারণ হ্যাঁ আসলে হিউজ ফ্যাক্টর। আমার অনেক ভালো স্টুডেন্ট হচ্ছে, মানে ভালো ফ্রেন্ড হচ্ছে, মানে ভালো স্টুডেন্ট আর কি ফ্রেন্ড, তো তারা জাস্ট প্যানিক করার কারণে দেখা যাচ্ছে রেজাল্ট খারাপ করছে। এটা আমিও রিলেট করতে মানে ওদের সাথে আমি একসাথে অ্যাডমিশনে ইনফ্যাক্ট প্রত্যেকটা প্রাইভেটে যেতাম, এক্সাম দিতাম, ওই ভালো করতাম আমি ভালো করতাম, একবার আমি ফার্স্ট উই সেকেন্ড এরকম করে আমরা মানে প্লেসগুলো করতাম আর কি প্রাইভেট গুলোতে ফার্স্ট ভাইয়ের অ্যাডমিশনে। তো জাস্ট প্যানিক করার কারণে ওদের দেখা যাচ্ছে রেজাল্ট খারাপ হয়ে গেছে। সো যারা পরীক্ষা দিচ্ছ মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবা, বিকজ ইটস আ গেম চেঞ্জার আই থিঙ্ক ওই মোমেন্টে। কারণ আচ্ছা তোমাদের তাহলে এইটা জিজ্ঞেস করি যে অ্যাডমিশনের ধরো কালকে তোমার পরীক্ষা, ওই আগ মোমেন্ট বা আজকে এই যে আর কিছুক্ষণ পর পরীক্ষা, ওই মোমেন্টের ফিলিং কিরকম ছিল? 17 জানুয়ারিতে না, আমি দেখা যাচ্ছে 16 জানুয়ারি রাত 9টার দিকে শুয়ে গেছি আর কি। মানে হচ্ছে যে আমি জানি যে আমার আসলে ঘুম আসবে না, স্টিল আমি চিন্তা করছি যে ঘুমের ওষুধ আমি খাবো না আজকে, যে সকালবেলা যদি ঘুম লাগে তাহলে তো সমস্যা। তো আমি 9টার দিকে শুয়ে যাবো, মোটামুটি ভাবে 11টার দিকে হয়তো ঘুম আসছে 2 ঘন্টা একাত করার পর। দিয়ে আমি উঠে গেছি ফজর থেকেই। তো মানে আমার হচ্ছে ফজর থেকে উঠে পড়ার অভ্যাস, আমি রাত জেগে একদমই পড়তে পারি না, প্রতিদিন 11টার আগে ঘুমায় যেতাম, দিয়ে হচ্ছে 5টার দিকে উঠতাম। আচ্ছা তাহলে এই একটা মিথ যে রাত জেগে পড়া লাগে, সারাদিন রাত পড়া লাগে, এটাও না। আমি এখনো সকালেই উঠে পড়ি ফজর থেকে, হচ্ছে মানে 10:30 মানে আমি ঘুমে একদম টলমল করতে লাগবো। আমার হচ্ছে মানে সকালে পড়ার অভ্যাস, রাতে আমি
চেষ্টা করছি, চেষ্টা করি নাই তা না, আমি আসলে ফ্রেন্ডদেরকে দেখে চেষ্টা করছি যে সবাই তো রাত জেগে পড়ে, ওরা তো 3টা 4টা পর্যন্ত পড়ে, আমি তাহলে তো ওদের থেকে 2-3 ঘন্টা পিছিয়ে যাচ্ছি। কারণ আমি ফজর থেকে 5টা থেকে যদি শুরু করি, ওরা তো দেখা যাচ্ছে 9টা থেকে শুরু করতেছে বা 8টা থেকে শুরু করতেছে, আমি এখানে 3 ঘন্টা এক্সট্রা পাচ্ছি। কিন্তু আমি 10টার দিকে ঘুমিয়ে গেলে ওইটা ঘুমাইতেছে 3টার দিকে, আমি পিছিয়ে যাচ্ছি 2-1 ঘন্টা। আমি চেষ্টা করছিলাম, আমি যেটা বুঝতে পারছি যে আমার পড়া মাথাতেই ঢুকে না। আচ্ছা, এটাও একটা ফ্যাক্টর যে বাট সকালে পড়লে আমার একদম মানে জাস্ট একবার পড়লেই মাথায় ঢুকে যায়, এরকম একটা কাজ করে নিজের টাইমটা আসলে বের করা লাগে। আই থিংক কোন টাইমটা আমার জন্য নিজেকে জানতে হয়, এন্ড এইটা জানার ওয়েটাই হচ্ছে ফার্স্ট ইয়ারে, যে মানে সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নিজেকে জানার সময় না। না, ওটা জাস্ট এখন Just গেম output মোড, দিতে হবে। এখন সব মানে আমি নিজেকে চিনে গেছি কিভাবে আমার পড়া হয়, কিভাবে পড়তে হয় আমি জানি। অ্যাডমিশনটা সেই মোমেন্ট আর কি। ওই অনুযায়ী। তোমার ক্ষেত্রে কিরকম ছিল যে আর কিছুক্ষণ পর পরীক্ষা? আমি অনেক ওভার কনফিডেন্ট, আমি আগেই বললাম। আমি ভাবতাম যে চান্স পাওয়ার রেজাল্টের পর আমার কি হবে, আমার এরকম চিন্তাটা যে আমি পরীক্ষা কি করবো। কিন্তু আমি খুবই কাম থাকি, আমি এরকম হয় যে আমি আকাশের দিকে তাকায় আছি, আল্লাহর সাথে কথা বলি যে আল্লাহ আমি তো ট্রাই করছি, তাই না, তুমি তো দেখছো আল্লাহ, আমি তো ডিজার্ভ করি। তো এরকম হয়েছে যে এখন আমি যাচ্ছি হলে, তখন আমি আকাশের দিকে তাকায় বললাম যে আল্লাহ আজকে দিনটা যেন ভালো যায় আমার। আমি ইভেন রেগুলারই এরকম বলি, যেদিন কোনো ইভেন্ট থাকে, কিছু থাকে, তো আমি বলি যে আল্লাহ আজকে দিনটা যেন ভালো যায় আমার, ভালো যায় আমার এক্স্যাক্টলি। আর হচ্ছে পরীক্ষার সময় আমি নিজেকে অনেক কন্ট্রোল করছি। এরকম হচ্ছিল যে আমি লাস্ট থেকে শুরু করি সবসময়, তো মানে আমার এরকম অভ্যাস আছে একটা যে আমি ভুল নাম্বারে টিক দিই। আচ্ছা, মানে আমি হচ্ছে 34-এর অ্যান্সার আমি 35-এ টিক মারে বসে থাকি, আবার ওইটা অনুযায়ী তো বাকি সবই তো যাবে। তো আমি বারবার খালি দুই দিকে হয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতেছিলাম যাতে শয়তান আমাকে আর ডিস্টার্ব না করে, আমি যেন কনসেন্ট্রেট করতে পারি। আর আমি নিজের মনকে বোঝাচ্ছিলাম যে এটা কোনো কোচিং এর পরীক্ষা, এটা মেইন পরীক্ষা না, ডোন্ট ওয়ারি। আর হচ্ছে তুমি বেস্ট করছো, তুমি চেষ্টা করছো। আর হচ্ছে এই মানে মনের ইয়া রেখেই করছিলাম। আর পরীক্ষা দেওয়ার পরে আমি খুবই কনফিডেন্ট ছিলাম যে আমি যেমন পড়ছি তেমন পরীক্ষা দিছি, এর যে বেশি আমি কিছু রিজার্ভ করি না, যেটা করি সেটা আল্লাহ অবশ্যই দিবেন। পরীক্ষা শেষ করে এসে কি প্রশ্ন মিলাইছো? হ্যাঁ, প্রশ্ন মিলাইছি আচ্ছা, যত জায়গা থেকে সলভ করে হ্যাঁ, আমি একবার আমি পুরো হচ্ছে একদম লিস্ট 84.75 ছিল, মানে বিভিন্ন জায়গার কোশ্চেন থেকে। তো আমি ভাবতাম যে আমার ডিএমসি হবে না, তো আমার আম্মাও ভাবতেছে আমার মেয়ের মেডিকেল হবে কিনা, আমি সেটা নিয়ে টেনশন করি, আর মেয়ে দেখে ডিএমসি হবে কিনা সেটা নিয়ে কান্নাকাটি করতেছে। কিন্তু পরে আল্লাহর রহমতে 86 পাইছিলাম। পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত সবাই পুরো একদম মনে হয় যে একদম যুদ্ধ বিরতি চলতেছে, এমন কেউ কারোর সাথে কোনো কমিউনিকেশন নাই। না, আমরা রেজাল্টের আগের দিনও ঘুরে বেড়াইছি। আমরা হচ্ছে আমার এক ডিএমসি ফ্রেন্ডের সাথে আর সাথে 2 বুয়েটিয়ান ফ্রেন্ড আর কি, ওদের তো মানে কুয়েটের রেজাল্ট হয়ে গেছিল, তো ওরা তো খুব চিল। তো আর আমরা হচ্ছে ওই এটা মানে রেজাল্টের আগের দিন আর কি 18 জানুয়ারি আমরা দুজন মানে 4জন মিলে খুব ঘোরাঘুরি করে বেড়াইছি আর কি। মানে আমাদের তো আসলে রেজাল্ট তো আমরা মানে বলতে গেলে মিলানোর পরে আমরা খুব স্যাটিসফাইড যে হবে, কিছু তো একটা হবে, কিছু একটা হবে। আমিও একবার মানে প্রথমে ভাবছি আচ্ছা এটা নিয়ে চিন্তাই করবো না, আমি আমার মাথা থেকেই বের করে দিই, পরীক্ষাটা দিছি। পরে হচ্ছে মিলাই টিলাই দেখছিলাম এরকম 86-87 না, আমি দেখছিলাম আমার মনে হয় 90 আসে সামহাও। পরে আই থিঙ্ক আমার কত আসলো 85 আসছিল। সো পরে লাইক আচ্ছা না, তাহলে ঢাকার মধ্যে কোনো একটাতে হবে, ঠিক আছে, ওকে ফাইন, এটা নিয়ে আমি আর চিন্তাই করবো না। সো এই যে রেজাল্ট দিল, এখন রেজাল্টের মোমেন্টটা কেমন ছিল, যে কিভাবে জানতে পারছো একটু যদি ব্রিফ? আমি তো দেখা যাচ্ছে আমাদের রেজাল্ট দিছিল কয়টার দিকে, 5টা 5:15 এরকম লেট করে দিছিল। হ্যাঁ, মানে আমাদের হচ্ছে মানে এরকম নিউজ আসতেছে যে রেজাল্ট দিয়ে দিছে, যে দিয়ে দিয়েছে ফার্স্টের নাম্বার হচ্ছে এত, বাট ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। তো আমি তো মানে চেক করতেছি ওয়েবসাইটে, রোল বসাচ্ছি, মানে রোল বসানোর ওই জায়গাটা আসতেছে না, আসলে ওই ওয়েবসাইট লোডই হচ্ছে না। তো আমি চিন্তা করতেছি যে আসরের নামাজ তো ওয়াক্ত হয়ে গেছে, রাখি ফোন দিয়ে আমি আসরের নামাজ পড়তে গেছি আর কি। দিয়ে পড়াটোটা মানে পড়ে আমি হচ্ছে মানে উঠতে ইচ্ছা হচ্ছে না আর, মানে এমন একটা অবস্থা আর কি যে যা হবে হবে, একটু পরে উঠি, মানে আর একটু দোয়াটা করি আর কি, যে দিস ইজ দ্য মোমেন্ট যে আমি আসলে জানতে পারবো অ্যাকচুয়াল ব্যাপারটা। যতই মিলাই স্টিল আমার যদি এমন কোন একটা ভুল যেটা আসলে আমি তখন হয়তো চেক করি নাই, সো ওটা জাস্ট আল্লাহ জানে। তো আমি ওই মোমেন্টে জাস্ট দোয়া করতেছি, বসে আছি, তো আমার ফোনে কল ঢুকছে। তো আমি কলটা ধরে মানে কোচিং এর ভাই থেকে কল দিছে, বলছে যে কংগ্রাচুলেশন, তোমার তো ঢাকা মেডিকেল কলেজ হয়ে গেছে, তুমি 23তম। ওই মোমেন্টে আমি জানতে পারছি, মানে আমি নিজে দেখি নাই আসলে, আমি হচ্ছে ওটা শুনে আমার তো হাত মানে কাঁপাকাঁপি শুরু করে দিছে। মানে হচ্ছে কথা বলতে বলতেই হচ্ছে আমার বাসার অ্যাড্রেস নিচ্ছিল, মানে ভাই আসবে আর কি। তো ওইটা শুনতে শুনতে আম্মু হচ্ছে অন্য রুম থেকে চলে আসছে এই রুমে, দিয়ে মানে আম্মু একটু কাঁপাকাঁপি লাগাই দিচ্ছে আর কি, মানে বুঝতে পারছে যে আমি কিছু একটা বুঝতে পারছি, এন্ড দ্যাট ইজ গুড, মানে নিউজটা গুড। তো আম্মু হচ্ছে আমি ফোনটা দ্রুত রাখছি, মানে আমি জাস্ট রাখার চেষ্টা করতেছি যে আমাকে বলতে হবে, কথাটা রাখতেছে না কেন, অ্যাড্রেস তো দিয়ে দিছি, মানে এরকম একটা সিচুয়েশন আর কি। দিয়ে আমি জাস্ট দ্রুত ফোনটা রেখে আর কি আম্মুকে জানাইছি যে আমি হচ্ছে 23তম। দিয়ে এই হচ্ছে ব্যাপার, মানে ওই হচ্ছে দিন, মানে যেটা কিনা আমি অনেকদিন পরে মানে যেটা
মানে কান্না করে দিয়েছিলাম আর কি। আচ্ছা, আই যে থিংক ওইটা- তোমাদের কথা শুনে আমার নিজের মোমেন্ট আই এম লাইক ওয়াও, আসলে এইভাবেই তো হয়েছিল। বিকজ জানার পর না ইটস লাইক একটা তুমি দাঁড়ায় যাও, টাইম সব দিক থেকে হ্রাস হয়ে শুরু করে যে এখন জানাবো, বাসায় জানাবো, বাসায় জানানোর আগ পর্যন্ত। যে আমি আব্বুকে কল দিলাম, ভাইয়া বাসায় ছিল তখন, ভাইয়া তো এখন ইংল্যান্ডে, মানে আমার দেখা যাচ্ছে 19 জানুয়ারি রেজাল্ট দিল আর ভাই ইংল্যান্ড গেল 21 জানুয়ারি, জাস্ট 2 দিনের গ্যাপে আর কি। তো তখন জানাতে পারছিলাম, ভাইয়া তখন বাসাতে ছিল, মানে এমনি ব্যাগটা গুছানো টুছানো ওইসব কাজে। তো ভাইয়াকেও মানে শুনাইলাম যে এই 23তম। তো ব্যাপার হচ্ছে ভাইয়াও অনেক খুশি আর কি। আমি তখন কিন্তু কান্নাকাটি করে একাকার অবস্থা, ভাইয়া তখন আমাকে মানে ইয়া করছে আর কি, যে জড়ায় ধরে মানে সাবাসি টাবাসি দিচ্ছিল। মানে ওই মোমেন্ট আসলে মানে রিলিভ করার মতন না, মানে ওটা জাস্ট মেমোরি। ওইরকম মোমেন্ট আর আসবে জীবনে বলে মনেও হয় না আসলে। তোমার ক্ষেত্রে কেমন ছিল? আমি লিপের মধ্যে লুকায় আছি, আমি সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত, পরে মানে যে কয়দিন রেজাল্ট দেয়নি একদম লুকায় আছি। আমার আম্মু বারবার বলতেছে যে কিছু হবে, ভালো হবে, ভালো কিছু হবে, ভালো কিছু হবে। আমি একটা জিনিস দেখছি, যখনই আমার আম্মু বলে ভালো কিছু হবে, আসলেই ভালো জিনিস এটা হয়। আই থিংক এটা এটা আমি মানে সবসময়- ইউনিভার্সাল ট্রুথ। হ্যাঁ, আমি এরকম সময় পরীক্ষা খারাপ দিয়ে আসি, তখন আম্মু বলে যে হচ্ছে ভালো কিছু হবে, টেনশন করো না। পরে থেকে সবাই খারাপ দিচ্ছে, দেন আমি টপ করে বসে থাকি। তো হচ্ছে আমি যখন রেজাল্ট দিল, আমি ভাবতেছি যে হচ্ছে না কেন, হচ্ছে না কেন, আমাদের ওয়াইফাই এর মানে বাইরে চলে গেছে, আমি ফোনে মেসেজ আসতেছে না, কিছু হচ্ছে না। পরে দেখি আমার মামা আমাকে একটা স্ক্রিনশট পাঠাইছে। আমি বলি কিসের পিক দিছে এই সময়, মানে পিকও দেখা যাচ্ছে না, ওয়াইফাই নাই। এখন আমি দ্রুত বাসায় চলে আসতেছি যে ওয়াইফাই তাড়াতাড়ি দেখে কি দিছে। দেন দেখি মানে দেখলাম মেরিট পড়ছে 126, কলেজ হলো 15, মানে কোড। আমি বলি 15 কোড কোনটা? এখন বাসায় এসে আমি আম্মুকে বুঝাচ্ছি যে আসলে আমি পাইছি, কিন্তু এত এই মোমেন্টটা চলে আসছে, এত তাড়াতাড়ি চলে আসলো। তখন তাড়াতাড়ি করে অ্যাডমিট কার্ড বের করে দেখলাম ঢাকা মেডিকেল। আমার আব্বু দৌড়ে যায়, মানে আমার আব্বু বাসায় ছিল না তখন, উনি দেখি প্রিন্ট করে নিয়ে চলে আসছে আমাকে একদম ভাগ করছে। আমার বাবার সাথে আমি কখনো এরকম মোমেন্ট হয়নি আমার। এরকম হয় যে আমার বোনকে অনেক আদর করে। তোমরা দুজনই বাসার ছোট? না, আমি মেজো, আমার ছোট বোন আছে, তো আমার বোনকে অনেক বেশি ইয়া করে। আমার বোনও আমার বাবাকে অনেক বেশি মানে সারাদিন হাক করে, ইয়া করে। কিন্তু আমার সাথে ওরকম না, আমি আমার ভাই বোনকে মানে হাক করি না কখনো, মাকে করি না। তো ওই দিন এখন আমার আব্বু বলতেছে যে এটা আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, তুমি আমার স্বপ্ন পূরণ করে দিলা। তো আমি ওই দিনটা আমার জন্য, আমার পরিবারের জন্য একদম বেস্ট ডে ছিল। তো আমি চাই ওই রকম দিন যেন আরো আসে আমার লাইফে। আর বা আমার মুখে যে হাসি দেখছি আমি, মানে লোভ, আমার লোভ, আমি লোভী, খুবই লোভী, বা আমার মানে খুশির খুবই লোভী আমি। এরকম হতো যে ছোট পরীক্ষায় ভালো করতেছি, এখন আমার মনে হতো যে আমি একটু ভালো পরীক্ষা দিই, আরেকটা পরীক্ষা দিই, দিয়ে আরো ভালো করি। কিন্তু ওনারা 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 আমি বলছিলাম যে বুয়েটে পরীক্ষা দিই, বলছে না, তুমি যেখানে ইয়া করতেছো, কোচিং করছো সেটাই দাও, ওই একটা পাইলে হবে না, হলে সেকেন্ড টাইম দিবা। তো আমি চাচ্ছিলাম যে যেহেতু এত করে চাচ্ছে একটা জিনিস, তা আমি যদি না দিই, আমি না দিলে হয়তো আমার বোনকে কোনো একটা প্রেশার পড়বে, ওর উপরে ভাইয়ের ওর প্রেশার পড়বে। তো আমি সবসময় চাইতাম যে আমার ফ্যামিলি সব প্রেশার আমার উপরে পড়ে, কারণ আমি অনেক স্ট্রং, আমি মেন্টালি খুবই স্ট্রং। তা আমি ওই দিনটা আমার ড্রিমই একদম। আমি এখনো মন খারাপ হলে ভাবি যে আল্লাহ আমাকে এই দিন দিছে, তো আমি কেন মানে কষ্ট থাকবো, আমি কেন হচ্ছে অন্য কিছু নিয়ে ভাববো। আমার তো সবসময় হ্যাপি থাকার কথা। আই থিঙ্ক ওই মোমেন্টটা আমারও যখন এখন মাঝে মধ্যে মনে হয় আল্লাহ এত প্রেশার কি, মানে খুবই যখন প্রেশার যায় তখন মনে হয় আচ্ছা না ওই দিনটা তো ছিল, মানে যেদিন লাইফ ইট ফেল্ট পারফেক্ট, যে না সবকিছু জাস্ট ওই যে থাকে না পাজেলের লাস্ট পিসটা বসায় দিলে, যদিও এটা জাস্ট শুরু, বাট ওই মোমেন্টে কিন্তু আমাদের জন্য আচ্ছা ইট অল ওয়ার্কড আউট, ওই ফিলিংটা এটা আসলে ইনডেসক্রাইবেবল। এখন যদি তুমি ফিরে তাকাও নিজের জার্নিটার দিকে, কোন একটা জিনিস ছিল বা কোন জিনিসটা ছিল তুমি মনে করো তোমার জন্য একটা গেম চেঞ্জার ছিল, তোমার জার্নিতে একটা গেম চেঞ্জার ছিল? গেম চেঞ্জার বলতে আসলে একটা ইভেন্টকে বলা যায় না, মানে কোন প্র্যাকটিসটা বা কোন হ্যাবিটটা তোমার মনে হয় হেল্প ইউ আউট? একটা হচ্ছে যে মানে ক্লাস রেগুলারলি করা, এন্ড হচ্ছে এক্সামগুলো দেওয়া। অ্যাডমিশন ফেজে এক্সামটা ম্যান্ডেটরি, মানে যদি মেডিকেল সেক্টরে আসতে হয়। মানে ক্লাস আসলে কেউ যদি করতে নাও চায় যে এই চ্যাপ্টার আমি বুঝি ভালো, যেমন আমি অফলাইনে কিন্তু তেমন ক্লাস করি নাই বললেই চলে, বাট এক্সাম সব দিছি। এন্ড হচ্ছে মানে এক্সামে র্যাঙ্ক মানে প্লেস করি না করি মানে সেটা ব্যাপার না, বাট এক্সাম দিতে হবে। এন্ড এক্সামে কি ভুল করছি সেটা বাসায় এসে সলভ করতে হবে। মানে এই ব্যাপারটা আমি রেগুলারলি করছি। এন্ড বলতে গেলে এটাই হচ্ছে মেইন পয়েন্ট, যে এক্সামগুলো দেওয়া। তোমার ক্ষেত্রে? আমার হচ্ছে আর বলছিলাম না, আমার ফ্যামিলিতে একটা ক্রাইসিস ছিল। তো আমি ওই সময় আমার বাবা মাকে এত অসহায় দেখছি, আমার মনে হয়েছে যে আমি ছোট, আমি কি করতে পারবো তাদের জন্য। তো আমার একটাই লক্ষ্য ছিল যে হচ্ছে যেহেতু পড়াশোনা করলে তারা খুশি হচ্ছে, তো আমি পড়াশোনাই করি। তো ওই সময় থেকে আমি পড়াশোনা স্টার্ট করি। আর আমি ক্লাসে রেগুলার আমিও ছিলাম না, আমি এমনকি অফলাইনেও আমি রেগুলার যেতে পারতাম না। 7টায় প্রাইভেট থাকে, আমি 7:30টায় যাই ঘুমাই,
রাতে পড়ি যে ওই জন্য ঘুমাই, মানে এরকম হয় যে ক্লাসে আমাকে রেকগনাইজই করতে পারে না যে আমি আসলে পড়াশোনা করি। কিন্তু পরীক্ষায় আমি মানে যদি আমার সময় লাগে একটা পরীক্ষার জন্য 1 মাস, আমি 1 মাস আগে থেকেই পড়বো। এরকম না যে আমি পরীক্ষার আগের দিন পড়ি, আমি কখনোই পরীক্ষার আগের দিন পরে পরীক্ষা দিই না। মেইনটেইন করা। হ্যাঁ হ্যাঁ, আমি পরীক্ষার আগের দিন পরে কখনোই পরীক্ষা দিই না। আমি আর এরকম হতো যে অ্যাডমিশন টাইমে অনেক পরীক্ষা দেয় সবাই, তো আমি তাদেরকে একটা সাজেস্ট করবো যে একটা পরীক্ষা মেইন রাখো, যেখানে তুমি র্যাঙ্ক করলে তোমার মনে একটা কনফিডেন্স আসবে। এরকম না যে তুমি 5টা পরীক্ষা দিচ্ছ 5টা তুমি টপ করবে, সবগুলো পড়ে দেওয়া সম্ভব সম্ভব না। তুমি চেষ্টা করবে একটাই আমি ভালো করব, একটাই আমি আমার প্রিপারেশন নিচ্ছি যে অনুযায়ী আমি 100 প্রিপারেশন নিচ্ছি, আমাকে অবশ্যই ওইটাতে আমার 100% থাকবে। দিতেই হবে। আর অন্য পরীক্ষাগুলো আমি জাস্ট ওই কোশ্চেনটা নিলাম, কোশ্চেনটা নিয়ে বাসায় এসে আমি করতাম কি কোশ্চেনে যেটা দেখতাম যেটা তো আমার জানার বাইরে, তো আমি সেটা আবার একটা ডায়েরিতে নোট করতাম, নোট করে মানে এলোমেলো করে লিখতাম সবকিছু। আমার এলোমেলো লেখা আমি অনেক ভালো বুঝতে পারি, নিজে নিজে বুঝতে পারি, কিন্তু কেউ বুঝতে পারে না যেগুলো এটা একটা আই থিংক অনেকে ভাবে যে নোট করা মানে একদম খুব সুন্দর মতো কালার পেন দিয়ে ব্যবহার করা, ওটা হচ্ছে আমি বুঝতে পারলেই হলো আমার। আসলে আমার লেখা এত জঘন্য ছিল, আমার মাঝে মাঝে তুমি এত বড় এত ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, তোমার লেখা তো খারাপ কেন? আসলে আমার লেখা একটু খারাপ, সমস্যা নেই আমার ওটা নিয়ে, কিন্তু আমি নোট করতাম। মানুষ ভাববে ক্লাস 2 এর বাচ্চা হয়তো হ্যান্ড রাইটিং মানে প্র্যাকটিস করতেছে, নোট করতাম। আর পরীক্ষার আগে আমি ওগুলো দেখতাম, এমন আর অনেক মানে এটা হচ্ছে অনেক কাজেও লাগছে বলতে গেলে, কারণ সব কোচিং এর পরীক্ষাগুলো আসলে একই রকমই হয় বলতে গেলে, খালি 2-1টা কোশ্চেন একটু থাকে, কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট থাকে। হ্যাঁ, তো ওগুলা নোট করে রাখা উচিত সবারই। এটা করে আমার অনেক ভালো হয়েছে। এমনকি আমি মেইন পরীক্ষা দিতে গেছি, আমার মনে হয়েছে যে এটা তো আমি এরকম পরীক্ষা আমি অনেক দিছি, তো হ্যাঁ এটা এরকম আসলে পরীক্ষা আমি দিছি, তো এটা আমার জন্য নতুন কিছু না। এত এক্সাম দিতে দিতে দেখা যাচ্ছে ডেইলি 5টা এক্সাম হইতো, 5বার কাছে দিতাম, 2টা কোচিং এর পরীক্ষা দিতাম। আর মেইনলি আমি আসলে অনলাইন এসিএস এর ক্লাস করতাম, তো তখন দেখা যাচ্ছে যে আমার তো অফলাইনের পরীক্ষাগুলো মানে পড়ে দেওয়া হতো না শুরুর দিকে, পরে মডেল টেস্টগুলো পড়ে দিতাম। তো দেখা যাচ্ছে যে 100তে 62 পাইছি, 64 পাইছি। তাহলে এটা একটা মিথ যে 100তে 90 95 এরকম পাইতে হয় সব। না, ইটস নট লাইক দ্যাট, রাইট? প্রত্যেকটাতে হাইয়েস্ট আসতো 97 98 99 করে, 100 আসতো। এন্ড আমি হচ্ছে প্রত্যেকটাতে 62 63। ইনফ্যাক্ট এগুলো পেয়ে আমার মাথায় কোনো চিন্তাই নাই, মানে ভাবতাম যে আমি প্রিপারেশন নেই না, এটাই তো পাবো। বাট লাস্টের একটা এক্সামের প্রিপারেশন নিয়ে দিয়েছিলাম, ওটাতে 97 পাইছিলাম। আচ্ছা, সো এটা একটা জিনিস। ফার্স্ট অফ অল কোচিং এর মার্কস নিয়ে একদম মানে আল্লাহ আমার কোচিং এর মার্কস ভালো আসতেছে না, কি করব, এটা এরকম করা যাবে না। জাস্ট ফোকাস অন তোমার কোথায় গ্যাপ আছে এই সার্টেন সেক্টরে। আই থিংক আমরা এক্সাম দেওয়ার মানে পারপোজটা বুঝতে হবে, যে আমার ভুলটা ফাইন্ড আউট করা, Just তো হাইস্ট আমার- পাওয়ার দরকার নাই। এটা আই থিঙ্ক আমি একজন সিনিয়রের ইয়াতে এটা শুনছিলাম, আমি যখন অ্যাডমিশন ফেজে, যে অ্যাডমিশনে আমার মেইন লক্ষ্য হওয়া উচিত আমার মেইন এক্সামের আগে আমি যত ভুল করি দ্যাট ডাজন্ট কাউন্ট। হোয়াট কাউন্টস ইজ আমি যেটা ভুল করতেছি এটা যাতে আমার নেক্সট আরেকবার রিপিট না হয়। আমি তোমাদের সাথে এটাতে ফুললি অন বোর্ড, যে আমি একটা এক্সাম মেইন ধরতাম যে এটাতে আমি হচ্ছে গিয়ে এটা আমার মেইন এক্সাম, বাকিগুলো আমি কোনো রকম দিব এই কারণে যে আচ্ছা আমি জানি ওই চ্যাপ্টার থেকে কি কি টাইপের কোয়েশ্চেন আসতেছে, এন্ড যেটা আমার হচ্ছে গিয়ে মনে হচ্ছে এটা আমি পারি না, আপনারা ভুল সব করছি। যেহেতু আবার ইন্টারমিডিয়েট পড়া, হ্যাঁ, জাস্ট শর্ট সিলেবাসের বাইরে যেগুলো থাকতো ওগুলোতেই দেখা যাচ্ছে একটু খারাপ হতো, বাট তাছাড়া শর্ট সিলেবাসের মধ্যে গুলো না পড়েও ভালো হতো। ওটা আর যেগুলো ভুল যাচ্ছে আই থিঙ্ক এটাও একটা ফ্যাক্টর যে কম মার্কস পেলে তাইলে কি সব ফাইন না, যেগুলো আমার ভুল যাচ্ছে সেটা ওগুলো হচ্ছে যাতে দেখতে হবে। মার্ক করে রাখা। আই থিঙ্ক আমিও এটা করছিলাম, তুমি যেটা বললা, আমি জাস্ট বইয়ের মধ্যে মার্ক করে রাখতাম যেটা আমি ভুল করছি। আমি অরেঞ্জ কালার একটা আমি হাইলাইটার একটা কাজ ছিল, করতাম যে হচ্ছে সব দাগাতাম না, আমি জানতাম যেটা ইম্পর্টেন্ট, কিন্তু আমি মনে তো আছে আমার, তো আমি বারবার কেন দাগাবো, আমি দাগাতাম যেটা আমার ভুলে যাই বারবার, ওইটা আমি দাগাতাম। আর বারবার আমি ইচ্ছা করেই বেশি করে পৃষ্ঠা উল্টাতাম, একটা জিনিস পড়বো তো আমি তার আগের 3 পেজ পরের 3 পেজ এরকম করে উল্টা দেখতাম যে আমার কোনটা হাইলাইট করা। কারণ এরকম হয় যে মেডিকেলে যে তুমি একটা মানে কোচিংয়ে তুমি একটা ভুল করছো, তুমি প্রথম দিন দেখলাম মনে হবে যে এটা আমার মনে থাকবে, কিন্তু আসলে মনে থাকে না। তো চেষ্টা করবা যাতে ওইটা হচ্ছে লিখে রাখা এক জায়গায় বা ওটা হাইলাইট করে রাখা, যাতে বারবার চোখে পড়ে আর মনে রাখতে পারে। আচ্ছা, আই থিঙ্ক আমাদের সবারই এই কমন গ্রাউন্ড, আমি যতজনের সাথে কথা বলছি এটা এরকমই হয় যে দেখা যায় যে আচ্ছা আমার যেটা ভুল যাচ্ছে, আমি 3বার বই চেঞ্জ করা লাগছে কারণ এডিশন চেঞ্জ হতো। লাস্টের বইটাতে শুধু ওগুলাই ছিল যেগুলো আমি পারতাম হ্যাঁ, না, এক্স্যাক্টলি। যাতে পেজ উল্টালে আমার মাথায় পড়া, ও আচ্ছা ওটা আমি ভুল করছি। আমি আজমল স্যারের নতুন বইটা কিনছিলাম, এন্ড ওখানে হচ্ছে জাস্ট দাগাতাম হচ্ছে যেগুলো নতুন, এন্ড যে লাইনটা আমি বুঝি না বুঝে মুখস্থ করতে হবে এরকম একটা টেন্ডেন্সি। কারণ মানে আমার আসলে এরকম ছিল যে প্রতিটা লাইনই মাথায় রাখতে হবে। আমি হচ্ছে মোটামুটি 7টা বায়োলজি পড়ছিলাম আসলে, মানে বোটানি জুলজি মিলিয়ে 7টা পড়ছিলাম, এসিএস এর পিডিএফ থেকে সব পড়ছি। তো হচ্ছে মানে এরকম আর কি, যে জাস্ট যেগুলো আমি জানি না, যেগুলো বুঝি না, এন্ড যেগুলো নতুন জাস্ট এগুলো দাগাইছি, যেগুলো পারি এগুলো তো দাগানোর দরকার নেই। এগুলো তো আমার মাথায় অলরেডি অনুশীলনী আছে। সলভের ক্ষেত্রেও তাই, অনুশীলনী হচ্ছে একটা বইয়ের মধ্যে আমার ছিল সব, আমি জাস্ট যেগুলো পারি না ওটা মার্ক,
যে আমি রিভিশন দিব জাস্ট যেটা পারি না সেটা, কারণ যেটা পারি সেটা তো এখনো পারি, পরীক্ষাতেও পারবো ইনশাআল্লাহ। আই থিঙ্ক আমরা এই যে এটাকে হচ্ছে কি অ্যাক্টিভ রিকল বা স্পেস, আমি তখন এই টার্মগুলো আসলে বুঝতাম, বলে আল্লাহ এগুলোতে এত কোয়েশ্চেন কেমনে কি করা যায়। বাট ওই যে আমি যে দাগায় রাখতেছি এটা আমার ভুল গেছে, পেজ উল্টানোর সময় মাথায় চোখে অ্যাটলিস্ট একটা ভিজুয়াল মেমোরি থাকছে যে ওইটা ওই কালে আমার ভুল গেছিল, ওটা একটা গেম চেঞ্জার ছিল। একটা কোয়েশ্চেন আমার জানার খুব ইচ্ছা, যখন এক্সাম দিয়ে বের হয়েছে তখন তো নিশ্চয়ই শুনছো অনেকেই বলছে 100তে 100, এটা আই থিঙ্ক ইটস আ কমন, তখন তোমাদের মাথায় কি কাজ করতেছে? আমি এক্সাম দিয়ে আসলে কারোর সাথে কথা বলি নাই, মানে আমার অনেক ফ্রেন্ড ছিল আমার সেন্টারে, আমি কারোর সাথে কথা বলি নাই, মানে কানাঘুষা অনেক আসতেছিল যে এটার এক্সাম এটার রেজাল্ট এটা, মানে এটার অ্যান্সার এটার অ্যান্সার এটা। আমার তো মোটামুটি 90+ একদম শিওর। আমি এগুলো মানে শুনে জাস্ট কোনো রিপ্লাই রিয়াকশন না দিয়ে আমি জাস্ট মনে হচ্ছে আমাকে এখন বাসায় যেতে হবে, আমি সলভ আগে দিক মিলাবো, তারপরে কথা হবে, তারপরে যা হওয়ার হবে। তো আমি বের হয়ে আমি মনে করছিলাম যে আরএমসি হয়ে যাবে। আমার আসলে আরএমসি তে পড়ারই টার্গেট ছিল, আব্বু আম্মু দুজনেই আরএমসির। তো আব্বু আম্মুরও একটা সুপ্ত ইচ্ছা ছিল যে ছেলেও আরএমসি তে পড়বে, রাজশাহীতে থাকবে, একটা শান্তির জীবন হবে আর কি। ঢাকাতে আসাতেও একটা হ্যাসেল, মানে অন্য শহর থেকে আসাটা হ্যাসেল। তো আরএমসি আমার সেকেন্ড চয়েস ছিল আসলে। ঢাকা মেডিকেলের পরে আরএমসি দিয়েছিলাম। ঢাকা মেডিকেল আসলে 1 নম্বরে মানে দিতে হয়, আমি আসলে হ্যাঁ ওইটা আসলে 1 নম্বরে না দিলে হবে না, ওইটা এই জন্য 1 নম্বরে দিয়েছি আর 2 নম্বরে আরএমসি দিয়ে দিয়েছিলাম। তো আমি বের হয়ে আম্মুকে বলছি যে আসলে, আর প্রচুর ভিড় ছিল, মানে ওইটা আমাদের হচ্ছে মানে হিউজ, হ্যাঁ প্রচুর ভিড়, মানে ইনফ্যাক্ট হ্যাঁ আমি ইনফ্যাক্ট পরীক্ষা হলে এটাই মনে করতেছিলাম যে আজকে তো মনে করেন একটা ঈদের দিন, যে হচ্ছে এত মানুষ, মানে আমার মানে একটা অন্যরকম মজা লাগতেছিল, যে ভয় কি পাবো, মজা লাগতেছিল সব এত মানুষজন দেখে। তো ওই ভিড় ভাড়টা মোটামুটি 1 কিলো একটা হাঁটা, এত মানুষ, মানে মানুষজন তার বাপ চাচা দাদা যা পারছে সবাইকে, টিচার থেকে শুরু করে সবাইকে নিয়ে চলে আসছে। তো আমার জাস্ট আম্মু ছিল আর গাড়ি ছিল আর কি। তো আম্মুকে হচ্ছে আমি যে বলছি যে আমার আরএমসি হয়ে যাওয়ার কথা, হচ্ছে দেখি ভালোই তো দিলাম, ইনশাল্লাহ আরএমসি হয়ে যাবে। দিয়ে বাসায় এসে তো তখন মিলাই টিলাই দেখতেছি যে আমার তো 90+ মার্ক চলে আসতেছে। আম্মুকে তখন মানে একটু আস্তে আস্তে বলতেছি আর কি, যে আব্বুকে বলিও না আমার তো 90-র বেশি চলে আসার কথা। তো যাই হোক আসে নাই, সেটা 88 আসছে। তো ওই আর কি, ওটা আই থিঙ্ক ওই যে প্লাস মাইনাস আরএমসি এর পাশ দিয়ে, মানে ওই দিনই যেদিন হচ্ছে 17 তারিখ আমাদের মানে আরএমসি পাশে হচ্ছে আমার মানে দাদা বাসা আর কি, মানে আমাদের দাদা নানা সবই আছে। তো আরএমসি পাশ দিয়ে যাচ্ছিলাম যখন দাদা বাসায়, তখন হচ্ছে আম্মুকে বলতেছিলাম, মানে মিলানোর পরের মোমেন্টে সেটা সন্ধ্যাবেলা, তো আম্মুকে বলতেছিলাম যে আরএমসি তে পড়া আসলে অনেক শখ ছিল, বাট মনে হয় না হলো। তো আম্মু বলতেছে যে হাই হাই কি বলছিস, তোর কি এক্সাম মানে খারাপ হয়েছে? তো বলছি যে না ঢাকা মেডিকেল হয়ে যাবে। আম্মু তখন কেঁপে গেছিল যে এই এসব বলতে হয় না। তো ব্যাপারটা এরকম আর কি, যে মানে মোটামুটি মানে হাসতে খেলতেই দিয়ে দিছি আর কি। আর কনফিডেন্সের যে ব্যাপারটা, মানে ওভার কনফিডেন্ট আসলে আমিও ছিলাম, মানে খুবই বেশি সেটা, যে ইনফ্যাক্ট আমি তো এসিএস কে মেইনলি ফোকাস করছিলাম। তো দেখা যাচ্ছে কোচিং এর বইগুলো আমার বলতে গেলে আনটাচড ছিল, 90% বই একদম টোটালি আনটাচড। একদম 16 তারিখে মানে 17 তারিখে আমাদের এক্সাম ছিল, তার আগের দিনে আমি এই বইগুলো জাস্ট দেখতেছি টেবিলের উপরে যে আছে, যে টোটালি আনটাচড। প্রতিটা মানে মোলার কোন বইয়ের এটা বলতে পারবো না আমি। তো হচ্ছে এরকম অবস্থা। এখন আমি চিন্তা করতেছি যে এত বই আমি পড়তেই পারলাম না, আমি আসলে এবার পরীক্ষাটাই না দিই। তো পরে আমি চিন্তা করছিলাম যে এবার পরীক্ষা না দিলে ফার্স্ট হবে কে তাহলে, মানে আমার নিজের মধ্যে মানে এত বেশি আমি বুস্ট করতাম নিজেকে যে আমি ফার্স্ট হয়ে যাবো, মানে এরকম একটা চিন্তা তো হই নাই আসলে। যেটাই হোক মানে নিজেকে মানে এত বেশি কনফিডেন্ট আমি করতাম যে এক্সাম হলেও নিজে গেছি একটা মানে সিরিয়াল কিলার মুড নিয়ে, যে একদম মানে টোটালি ডিস্ট্রয় করে দেবো যা আসবে, মানে এরকম একটা অবস্থা। আর তোমার ক্ষেত্রে কেমন ছিল? যে ওই আমিও কনফিডেন্ট সবসময়। আমি কোচিং এর পরীক্ষা যেরকম দিয়ে আসে সবার থেকে শুনি, সবাই তো বলে যে আজকে সেই দিছি, আমি দেখি যে আমার 3-4টা মিলেই নি, তারপরে দেখি আমি 97 পেয়ে বসে আছি, আর ওরা মানে ওরা নাই। তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি বুঝতে পারি যে আমার ইনস্টিংক্ট বলে যে আমি আজকে ভালো দিছি, তো আমি মানে কোয়েশ্চেন প্যাটার্ন যেরকম তার অনুযায়ী আমি ভালো দিছি। তো আমি যখন বের হলাম অনেকে আমি খুবই খুশি, আমি বের হয়ে খুবই খুশি, কারণ আমি জানি যে আমার স্যাটিসফ্যাকশন আসছে পরীক্ষা দিয়ে। বের হয়ে দেখে আমার আব্বু একদম ডাব নিয়ে দাঁড়িয়ে আছে যে মা তুমি পরীক্ষা আসলে ডাব খাও। এত খুশি আমি ভাবতেছিলাম যে রেজাল্টের পরে কত খুশি হবে আরো। তো বলতেছে যে কত মানে আমি বলতেছি যে আমি যা দিছি মাকে বলতেছি তুমি যেন কাউকে বলো না, আমার আব্বুকে। আমি বলছি তুমি কাউকে ফোন দিয়ে বলবা না যে এত পাইছি, তাহলে তোমাকে বলবো। বলছে বলো। আমি বলছি 85 আপ আসবে, বুঝছো, তুমি যেন কাউকে বলো না। এখন এটা আমি আবার আম্মুকে বলছি, এখন আম্মুকে বলতেছি তুমি আব্বুকে বলো না, কারণ এদের যদি কথা বলে তাহলে হয়তো এক্সপেকটেশন আরো হাই হয়ে যাবে, তখন আমার ভয় লাগবে যে না হয় কি হয়ে যাবে আমার, বা নাম্বার যদি কমে যায় বেশি। তো আমার আব্বু তো খুবই খুশি, আমার আব্বু যাকে পাচ্ছে বলতেছে আমি তো 85+ পাবে, 85+ হবে। আমি বারবার মানা করতেছি কাউকে বলো না, রেজাল্টের আগে কাউকে বলো না। তো আর হচ্ছে যখন আমি বাসায় আসলাম দেখি
আমি যে কোশ্চেনটা মানে ওই যে একটা ছিল কি যেন একটা রে মসজিদের একটা কাহিনী ছিল কিছু ওই যে একটা হ্যাঁ, টাকায় টাকার আমি তো ওটা টাকার আমি মসজিদ, এখন ওটা 100 আসি টাকার আমি ফোন খুলছি দেখি ওটা ভুল আমি ডেড ভাবলাম যে আল্লাহ আর কতগুলো যে ভুল আছে আমার তো ওটা এখন আমার আব্বু বারবার বলতেছে একটা টাকার নোট সেখানে একটা মসজিদ তোমার সেটাও মনে নাই এখন আমি মানে নিজে নিজে বলতেছি আমার আব্বু বুঝতে পারছে যে আমি এটা ভুল করছি তারপরেও দেখলাম যে না সবারই ভুল হচ্ছে কিন্তু মানে রেজাল্টটা এরকম হয় যে সবাই এমন একটা ইমেজ থাকে সবার যে মনে হয় সবাই দুই একটাই ভুল করছে মানে সবাই এত হ্যাপি তো আমার মনে হয় যে আমারও কি এখন আমি কি ওদের তুলনায় কি একটু খারাপ করলাম যারা happy ওরা আসলে হ্যাঁ, seriously exam এ দেয় না। হ্যাঁ ওদের আর medical হচ্ছে target ই না। তার মধ্যে বড় ভাই আপুরা বারবার হচ্ছে পোস্ট করতেছে যে যারা 100 পাবে তারা পরের বছর হ্যাঁ, admission এটা এ ঠিক আসো। আমরাও এটা নিজেরা দেখে আমি বলি। এত ভয় পেয়ে গেলাম আমি বললাম যে আমি তো 96টা দিছি তার মানে কি আমি মিসাই হুদাই 96টা আমি দিয়ে তো আসলাম 98 টাকা গেছি। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ ইট। আর তোমাদের এখন কোনো প্ল্যান আছে যে সামনে কোন স্পেশালিজমে বা এটা কি ইয়া করে রাখছো যে আমি এই স্পেশালিটিতেই যাব? এখন আমার ফ্যামিলিতে মানে বংশে মেলাগুলো ডাক্তার আছে, কিন্তু দেখা যাচ্ছে সবগুলাই হচ্ছে মেডিসিন লাইন অথবা এই মানে সার্জারি লাইনে কেউ নাই। তো আমার আসলে একটা ইচ্ছা আছে এরকম যে যদি সার্জারি লাইনে যাওয়া যায়, চাচা চাচিদেরও একটা ধাক্কা আছে যে তোমাকে সার্জারি লাইনে যেতে হবে, যে কোনো সার্জন কিন্তু সার্জারি লাইনে যেতে হবে। আমারও ইচ্ছা আছে যে কাটাকাটি লাইনে যদি যাওয়া যায় আর কি। আর তোমার ক্ষেত্রে? আমি আসলে যেহেতু আমার ফ্যামিলিতে কোনো ডাক্তার নেই আমার আসলে এই সম্পর্কে কোনো আইডিয়াও নাই যে আমার কোথায় গেলে কি হবে তা আম্মু বলছে গাইনোকোলজিস্ট বা এরকম যাইও যেখানে মেয়েদের নিয়ে একটু কাজ করা যায় আমারও সেই ইচ্ছা দেখি কি হয় এখন যেহেতু নতুন আসলাম এখন আরো বেশি আইডিয়া মাত্র হবে এক সপ্তাহ। হ্যাঁ, এখন অনেক আইডিয়া হবে সেটাই, এখন এখন বুঝতে অনেক পারবো কিছু যে আমি বললে কোনটা সিনিয়ররা হাসাহাসি করবে। হ্যাঁ আমি কোনটা বাচ্চাকালে কোন দিকে এরকম যাইতে সবারই যাচ্ছি থাকে। আমি কোন দিকে যেতে যাচ্ছি একটু বুঝতে পারবো তখন ডিসিশন নিতে আরো একটু সুবিধা হবে আর কি টাইম লাগবে একটু I think it's fine because first year মাত্র শুরু হয়েছে, so take your time with things. First yearটা একটা first yearটা আরামেই যায়, second year gradually একটা roller coaster আসবে, অনেক প্যারা আসবে, তখন এই মেমোরি গুলো মনে করে আচ্ছা না ওইটা পার করে আসছি এটাও পার করা যাবে। So with that we will be concluding our first episode of our first podcast. আর তোমাদেরকে এখানে এসে তোমাদের গল্পগুলো শেয়ার করার জন্য থ্যাংক ইউ। আই থিঙ্ক আমি নিজে অনেক রিলেট করতে পারছি, আজকে আমার এন্ট্রান্স ডে, মানে আমরা 22 এই দিন ক্লাস শুরু করছি, সো আমার জন্য জিনিসটা অনেক নস্টালজিক যে তোমরা যেগুলো বলছো আই কুড রিলেট টু আ লট অফ ইট। আর এই তো তোমাদের কোনো এন্ডিং স্টেটমেন্ট থাকলে উইথ দ্যাট উই উইল এন্ড। এন্ডিং স্টেটমেন্ট বলতে গেলে থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। এই তো। আর তোমার ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে গার্ডিয়ানদের যে অবশ্যই ছেলে মেয়ের প্রতিটা ডেভেলপমেন্টে নজর দিবেন, এটা খুবই লাইফ চেঞ্জিং। মানে আমার জন্য যেরকম ছিল আমি দেখি অনেকে এরকম যে বাবা আমার টেনশনেই বেশি স্ট্রেসড আউট হয়ে যায়। তো অবশ্যই ছেলে মেয়েকে ইন্সপায়ার করবেন, প্রাইস করবেন, ছোটোখাটো উন্নতি করলে খুশি হবেন। আর হচ্ছে খুশিটা অবশ্যই দেখানো উচিত বাচ্চাদের, তাহলে ওরা বেশি লোভী হবে খুশির প্রতি, মানে যে বাবা মাকে আমি হ্যাপি করতেছি আরেকটু হ্যাপি করি এটাই। That's a good one. And yeah, তাহলে আমরা এখানেই কনক্লুড করি, and yeah, thank you for watching us.